ফলে দেশের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদনের পরিমাণ আমরা বাড়াতে পারবো। 9 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আমরা দেখি তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পুকুরের পানি গরম হয়ে যায়। পুকুরের পানি যদি গরম হয়ে যায় তাহলে মাছের উৎপাদন কমে যাবে এবং অতিরিক্ত গরম মাছের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে আমরা কি করে এই মাছগুলোকে অতিরিক্ত তাপ হতে রক্ষা করতে পারি, সেজন্য আমাদেরকে বাঁশের ফ্রেম তৈরি করতে হবে। বাঁশের ফ্রেম তৈরি করে তার উপরে টোপা পানা রাখা যেতে পারে। বাঁশের ফ্রেমের উপরে যদি আমরা টোপা পানা রেখে দিই তাহলে সূর্যের আলো এসে এই টোপা পানার উপরে পড়বে, এতে করে তার নিচে যে পানিগুলো থাকবে, তার নিচে যে মাছগুলো অবস্থান করবে, সেইগুলো অতিরিক্ত টেম্পারেচার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। 10 নম্বর পয়েন্ট হলো সর্বশেষ পয়েন্ট, যদি আমরা এটাকে দেখি, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের বিভিন্ন অঞ্চলে যেখানে একসময় মৎস্য খনি ছিল, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। জলবায়ু পরিবর্তনের ফলে মাছের গতি অর্থাৎ মাছের আবাসস্থল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত আবাসস্থলকে আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য মনে রাখতে হবে, একটা গবেষণা এবং জরিপ গ্রহণের ব্যবস্থার মাধ্যমে আমরা নতুন মাছের আবাস ক্ষেত্রকে চিহ্নিত করব। সাথে সাথে যে সমস্ত কারণে মাছ নতুন এলাকাতে চলে গেছে সেই সমস্ত কারণগুলো উল্লেখ করে গবেষণা করে ভবিষ্যতে যাতে নতুন করে মাছ এক এলাকা থেকে অন্য এলাকাতে চলে না যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে দেখব আমরা জলবায়ু পরিবর্তনে পশু পাখির উপর প্রভাব। জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে? দুইটা মূল কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। প্রথম যে কারণ, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। দ্বিতীয় কারণ, মানুষ কর্তৃক পরিবেশের ধ্বংস। এই জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। আর এই প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি? জলোচ্ছ্বাস, সামুদ্রিক ঘূর্ণিঝড়, প্রবল বায়ুপ্রবাহ, বন্যা ও খরা প্রভৃতি কারণে পশু পাখির ব্যাপক ক্ষতি হচ্ছে। তো এই সমস্ত জলবায়ুর পরিবর্তনের ফলে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবটা কিন্তু মানুষের থেকে পশু পাখির উপরে বেশি পড়েছে। পশু পাখির উপরে বেশি পড়ার ফলে আমাদের খামার মালিক ও কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপক ক্ষতিটা আমাদের অর্থনীতির উপরও প্রভাব ফেলতেছে, যার ফলে আমরা জলবায়ুর পরিবর্তনের উপরে যে পশু পাখির যে প্রভাবগুলো, এই প্রভাবগুলো নিয়ে আমরা আলোচনা করব। জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি আছে এটা পুষিয়ে নেওয়ার জন্য দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে কতগুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতা মেনে নিয়েই সামুদ্রিক ঝড়, টর্নেডো, বন্যা, খরা, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ইত্যাদি বিরুদ্ধে প্রতিরোধ বা সতর্কতামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে উত্তর অঞ্চলে বরেন্দ্রভূমির শালবন, রাজশাহী অঞ্চলের পত্নীতলা ও নজিরপুরের জঙ্গল সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে, যার ফলে এই অঞ্চলে প্রচন্ড খরা দেখা দিয়েছে। এই সমস্ত বনাঞ্চল পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। উপকূলীয় অঞ্চলে নতুন করে বনাঞ্চল তৈরি করতে হবে, বনায়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়নের সম্প্রসারণ করতে হবে। আমাদের দেশের নদ নদী খাল উদ্ধার করতে হবে, পুনরায় খনন করতে হবে। ছোট বড় যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোকে রক্ষা করতে হবে, যাতে করে এইগুলোকে পাহাড় কাটা না হয়, এবং এই পাহাড়ে বৃক্ষরোপণ করতে হবে, বনায়নের আওতায় নিয়ে আসতে হবে। এরপরে দেখতে হবে যে আমাদের নদ নদীগুলো আছে এগুলোকে সম্প্রসারণ করতে হবে, খনন করতে হবে, যাতে নাব্যতা ঠিক থাকে। আমরা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি তাহলে আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপর্যস্ত প্রকৃতি তৈরি হয়েছে, এই বিপর্যস্ত প্রকৃতি থেকে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো এবং সাথে সাথে আমরা আমাদের পশু পাখিকেও রক্ষা করতে পারবো। এখন আমরা দেখব জলবায়ু পরিবর্তনে পশু পাখির সমস্যাগুলোর বিভিন্ন দিক এখন আলোচনা করব। প্রথমে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ফলে সবচেয়ে কঠিন যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম হলো খরাজনিত সমস্যা। খরাজনিত সমস্যার ফলে দেখা যাচ্ছে যে
কাঁচা ঘাসের অভাব হচ্ছে, পানি দূষিত হচ্ছে, গবাদি পশু অপুষ্টিতে ভোগে, গবাদি পশুর বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায়, মাঠ ঘাটের ঘাস শুকিয়ে যায়। এরপরে পশুর বহিদেশের পরজীবীর উপদ্রব বৃদ্ধি পায়। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানির যদি অভাব দেখা যায় তাহলে গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরজীবীর আক্রমণ বৃদ্ধি পায়। এরপরে অধিক তাপ পশু পাখির অসহনীয় অবস্থার সৃষ্টি করে। এরপরে পশু পাখির স্বাস্থ্যের অবনতি সহ মৃত্যুর আশঙ্কা দেখা যায়। এরপরে তাপের ফলে ব্রয়লার ও লেয়ার মুরগির মৃত্যু হয়। এরপরে বাংলাদেশের একটা কমন সমস্যা, জলবায়ু পরিবর্তনের কমন একটা কারণ, সেটা হলো বন্যা জনিত সমস্যা। বন্যাজনিত সমস্যার ফলে প্রথমে যে দেখা যাচ্ছে যে জলবদ্ধতার সৃষ্টি হয়, দ্বিতীয় হলো দেশের অধিকাংশ এলাকা পানিতে ডুবে যায়। এরপরে হলো রোগ ব্যাধির প্রাদুর্ভাব। বন্যার সাথে সাথে পানিজনিত বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়, যার ফলে গবাদি পশু বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। এই আক্রমণের ফলে এক পর্যায়ে গিয়ে তাদের প্রাণ নাশের সম্ভাবনা থাকে। পরবর্তীতে গো খাদ্য পাওয়া যায় না, অর্থাৎ গরু বা পশু পাখির জন্য যে খাদ্য দরকার সেই খাদ্য বন্যার কারণে অভাব দেখা যায়। এতে করে তাদের একটা খাদ্য সংকটের সম্মুখীন হতে দেখা যায়। পানি পান করার জন্য বিশুদ্ধ পানি দরকার, দূষিত পানি পান করা যাবে না, কিন্তু বন্যার সময় ম্যাক্সিমাম পানি দূষিত থাকে, যার ফলে পান করার জন্য পানির অভাব দেখা যায়। এরপরে পশু পাখি রক্ষণাবেক্ষণের সমস্যা সৃষ্টি হয়, কারণ ম্যাক্সিমাম অঞ্চলই তো পানির নিচে চলে যায়। পরবর্তীতে পশুর অপুষ্টিতে ভোগে। এর পরবর্তীতে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ও কৃমির আক্রমণ বৃদ্ধি পায়। ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের বিষক্রিয়া সৃষ্টি হতে পারে ঘাসে। আমরা জানি ঘাস সাধারণত আমরা গবাদি পশুকে খাওয়াই, সেক্ষেত্রে যদি ব্যাপকভাবে বিষক্রিয়া সৃষ্টি হয় ফলে গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারে। সর্বশেষ যে অবস্থান সেটা হলো পরিবেশ অস্বাস্থ্যকর হয়। এরপরে আমরা দেখি জলোচ্ছ্বাস জনিত সমস্যা। এই সমস্যাটা আমাদের দক্ষিণ অঞ্চলে ব্যাপকভাবে দেখা যায় এবং এর ফলে আমাদের জলোচ্ছ্বাস যে সমস্ত অঞ্চলে দেখা যায় সেক্ষেত্রে পানি সেই সমস্ত অঞ্চলে পানি দূষিত হয়। জলোচ্ছ্বাস ও ঝড়ের ফলে বহু গবাদি পশু এবং বিভিন্ন ধরনের জীবজন্তু মারা যায় এবং সৎকারের অভাবে মৃত পশু পাখি পরিবেশকে দূষিত করে। এরপরে পশু খাদ্যের অভাব দেখা যায়। তারপরে জীবিত পশু পাখির বিভিন্ন ধরনের উদারাময়, পেটের পীড়া ও পেট ফাঁপা সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এরপরে সপ্তম যে পরিচ্ছেদ আছে, যদি আমরা দেখি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পশু পাখির অভিযোজন কৌশল। আমরা অভিযোজন সম্পর্কে আগেও জেনেছি। যদি একেবারে সংক্ষিপ্তভাবে বলি তাহলে বলতে পারি যে পরিবর্তিত যে পরিবেশ, সেই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাকেই অভিযোজন বলা হয় থাকে এবং এই অভিযোজন প্রক্রিয়া পরিবেশ ও জীবের মধ্যে সম্পন্ন হয়। পরিবেশ এবং জীবের মধ্যে এই অভিযোজন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং পরিবেশ বলতে আমরা সাধারণত পরিবর্তিত যে জলবায়ু, যেমন অতিরিক্ত তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুর উপাদান, সমুদ্র থেকে ওই স্থানের উচ্চতা, জীবের শারীরিক গঠন ও দৈহিক অবস্থা ইত্যাদির উপর নির্ভর করে। যদি আমরা বলি যে আমাদের যে জলবায়ুটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের উপর ভিত্তি করে জীব নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে পারে বা টিকিয়ে রাখে, এই কৌশলটাই হলো অভিযোজন। এখন যদি আমরা দেখি যে জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে হলে অনেক পশু পাখি পরিবেশের সাথে অভিযোজন করতে সক্ষম হবে, কিন্তু পরিবেশের অভিযোজনে অক্ষম অনেক প্রজাতি বিলুপ্ত ঘটবে। আমরা যদি পৃথিবীর শুরু থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই, দেখা যাবে যে অনেক ধরনের প্রজাতি আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। কেন হয়েছে? কারণ পরিবর্তিত জলবায়ুর ফলে এবং পরিবর্তিত জলবায়ুর প্রভাবে এই সমস্ত প্রাণী অভিযোজিত হয়ে এই সমস্ত প্রাণী অভিযোজন করতে না পারার ফলে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। প্রতিকূল ও বিরূপ পরিবেশে পশু পাখির অভিযোজনের জন্য মানুষের সাহায্য প্রয়োজন।
এক্ষেত্রে খরা, বন্যা, জলোচ্ছ্বাসজনিত সমস্যা সমাধানের উপর অধিক গুরুত্ব দিতে হবে। এতে পশু পাখি অনেকাংশ নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে। আমরা দেখব খরায় পশু পাখি রক্ষার কৌশল। খরা অবস্থায় কিভাবে আমরা পশু পাখিকে রক্ষা করতে পারি। প্রথমে যদি দেখি, খরা কবলিত অঞ্চলে আমরা কাঁঠাল, ইপিলিপিল, বাবলা সহ বিভিন্ন ধরনের গাছের চাষ বৃদ্ধি করতে পারি এবং এই চাষের মাধ্যমে পশু পাখিকে আমরা এই ধরনের গাছের পাতাকে আমরা খরা অবস্থায় খাওয়াতে পারি। দ্বিতীয় হলো, খরার সময় পশুকে ভাতের মার, তরকারির উচ্ছিষ্ট অংশ, কুড়া, গমের ভুসি, ডালের ভুসি, খই, ঝোলা গুড় পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। তৃতীয় যদি দেখি, গবাদি পশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে। চতুর্থ যদি দেখি, পশুকে কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য যেমন সবুজ এলজি খাওয়াতে হবে। পঞ্চম, খরা মৌসুম আসার পূর্বেই ঘাস দ্বারা সাইলেজ ও হে তৈরি করে রাখতে হবে, যাতে করে খরা মৌসুমে গবাদি পশুকে খাওয়ানো যায়। ষষ্ঠ, গবাদি পশুকে শুষ্ক খড় না খাইয়ে খড়কে ইউরিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে, অর্থাৎ ইউরিয়া দিয়ে খড়কে প্রক্রিয়াজাতকরণ করে যদি আমরা গবাদি পশুকে খাওয়াই, বিভিন্ন ধরনের ব্লক তৈরি করে, তাহলে এতে করে খুব সহজেই গবাদি পশুর পুষ্টির চাহিদাকে পূরণ করা যাবে। সপ্তম, গবাদি পশুকে পর্যাপ্ত দানাদার খাদ্য খাওয়াতে হবে। অষ্টম, পশুকে বেশি করে পরিষ্কার পানি খাওয়াতে হবে। পরিষ্কার পানি বিকল্প নাই, মনে রাখতে হবে, এটা পশু পাখি হোক আর মানুষ হোক, সবাইকে কিন্তু বিশুদ্ধ পানি পান করাতে হবে। এরপরে হলো, পশুকে নিয়মিত গোসল করাতে হবে, কারণ নিয়মিত যদি গোসল করানো হয় তাহলে এর টেম্পারেচারটাকে, ইন্টারনাল টেম্পারেচারকে ঠিক রাখা যাবে, সাথে সাথে বিভিন্ন ধরনের পরজীবীর আক্রমণ থেকে গবাদি পশুকে রক্ষা করতে পারি। দশম, পশুর শরীর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরজীবীর জন্য চিকিৎসা করাতে হবে, কারণ বিভিন্ন ধরনের পরজীবী দ্বারা আক্রান্ত হয়, সাথে সাথে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে এই পরজীবীর কারণে গবাদি পশুর তেমন ক্ষতি হবে না। এর পরেরটা হলো 11তম, যদি দেখি আমরা, পশুকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রখর রোদে নেওয়া যাবে না। যদি আমরা মাঠে গরু নিয়ে যাই, খেয়াল করতে হবে যখন তাপমাত্রা ব্যাপক বেশি থাকে তখন কিন্তু তাকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। 12 নম্বর, গবাদি পশু অসুস্থ হলে পশু ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন আমরা দেখব বন্যাজনিত সমস্যায় পশু পাখি রক্ষার কৌশল। প্রথমে, গবাদি পশুকে যথাসম্ভব উঁচু ও শুকনো জায়গায় রাখতে হবে। দ্বিতীয়, গবাদি পশুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে, সাথে সাথে বন্যার দূষিত পানি খাওয়ানো যাবে না। তৃতীয়, গবাদি পশু মৃতদেহ গর্ত করে পুঁতে ফেলতে হবে, যাতে করে সেখান থেকে সুস্থ পশুকে সংক্রামিত করতে না পারে। 4 নম্বর, বন্যার সময় পশু পাখিকে খাদ্য হিসাবে খড়, চালের কুড়া, ভুসি ও খই বেশি পরিমাণে খাওয়াতে হবে। পঞ্চম, এ সময় কচুরিপানা, দল ঘাস, লতাগুল্ম, এমনকি কলা গাছও গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে। 6 নম্বর, কাঁচা ঘাসের বিকল্প হিসাবে হে ও সাইলেজ খাওয়ানো যেতে পারে। সপ্তম, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে পতিত জমিতে বিভিন্ন জাতের ঘাসের বীজ ছিটিয়ে দিতে হবে, এতে করে দ্রুত ঘাস বৃদ্ধি পাবে এবং সেই যাতে এতে করে দ্রুত ঘাস বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে আমরা যে খাদ্য সংকট, এই সংকটগুলোকে কাটিয়ে উঠতে পারবো। অষ্টম, গবাদি পশুকে সংক্রামক রোগের টিকা দিতে হবে এবং কৃমিনাশক বড়ি খাওয়াতে হবে। 9 নম্বর পয়েন্টটা যদি দেখি, ডাক্তারের পরামর্শ মোতাবেক আক্রান্ত পশুকে চিকিৎসা করাতে হবে। এরপরে আমরা আলোচনা করব জলোচ্ছ্বাস জনিত সমস্যা মোকাবেলায় পশু পাখি রক্ষার কৌশল। যদি আমরা দেখি, উপকূলীয় এলাকায় সামুদ্রিক জলোচ্ছ্বাস একটি বিরাট প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগের ফলে আমাদের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অঞ্চল ও দ্বীপগুলো জলোচ্ছ্বাসের কবলে পড়ে। এর ফলে আমাদের পশু পাখির ব্যাপক ক্ষতি হয়।
তাই জলোচ্ছ্বাসের কবল থেকে পশু পাখিকে রক্ষা করার জন্য নিম্ন বর্ণিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর যদি দেখি, উঁচু স্থানে পশু পাখির বাসস্থানের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হলো জলোচ্ছ্বাস বা ঝড়ের সংকেত পাওয়ার সাথে সাথে গবাদি পশুকে উঁচু আশ্রয়স্থলে নিয়ে বেঁধে রাখতে হবে। তৃতীয়, জলোচ্ছ্বাসের পর মৃত পশুকে মাটির নিচে চাপা দিতে হবে। চতুর্থ, এ সময় পশুর জন্য ভাতের মাড়, জাউ, শুকনো খড়, দানাদার খাদ্যের ব্যবস্থা করতে হবে। গবাদি পশুকে দানাদার খাদ্য যেমন ভুসি, কুড়া, খৈল, প্রয়োজন মতো লবণ খাওয়াতে হবে। এরপরে গবাদি পশুকে কাঁচা ঘাসের পরিবর্তে বিভিন্ন গাছের পাতা খাওয়ানো যেতে পারে। সপ্তম, যদি দেখি, জলোচ্ছ্বাস কবলিত এলাকায় টিম গঠন করতে হবে এবং এই টিমের সদস্যরা পশু পাখির ক্ষেত্রে বিশেষ যত্নবান হবে, পশু পাখি রক্ষার ক্ষেত্রে এরা কাজ করবে এবং পশু চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। অষ্টম, গবাদি পশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা প্রদান করতে হবে। নবম, গবাদি পশু যাতে পচা দূষিত পানি খেয়ে রোগাক্রান্ত হতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম জলবায়ু পরিবর্তনের ফলে মাছের অভিযোজন কৌশলগুলো এবং সাথে সাথে আমরা গবাদি পশুর অভিযোজন কৌশলও শিখলাম। আজকের ক্লাস থেকে তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মৎস্য ও পশু পাখির অভিযোজন কৌশলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই এই বাড়ির কাজটি বাসায় অনুশীলন করবে এবং স্কুল খোলার পরে বিষয় শিক্ষককে কাজটি দেখাবে, তারা এটা মূল্যায়ন করবে। আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিশান ইসলাম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 4র্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন নামক অধ্যায়টি। এই অধ্যায়ের আগের দুটো ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত মোট 4টি সম্পাদ্য শিখেছি। আর আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব বৃত্ত সংক্রান্ত 2টি সম্পাদ্য, সম্পাদ্য 5 এবং সম্পাদ্য 6। তো দেরি না করে চলে যাই আমরা ক্লাসের মূল আলোচনায়। সম্পাদ্য 5 আমাদেরকে কি বলছে, যে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখায় অবস্থিত থাকে। এমন একটি বৃত্ত আমাদেরকে অঙ্কন করতে হবে। তো এবার চলে যাই কিভাবে এই সম্পাদ্য 5 আঁকতে হবে সেই ক্ষেত্রে। তো আমাদেরকে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তো দুটো নির্দিষ্ট বিন্দু আমাদেরকে আগেই আমরা ডিফাইন করি। তো আমরা মনে করলাম এ আর বি আমাদের দুটি নির্দিষ্ট বিন্দু। আর পিকিউ হচ্ছে আমাদের নির্দিষ্ট সরলরেখা। তো আমাদেরকে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা
এ ও বি এই দুটো বিন্দু দিয়ে যাবে এবং যার কেন্দ্র পি কিউ এই সরলরেখাটির উপর অবস্থিত হবে। এমন একটি বৃত্ত আমাদেরকে আঁকতে হবে। তো আমরা চলে যাই আমাদের অঙ্কনের বিবরণে। প্রথমে আমরা একটা স্কেল ব্যবহার করে এ আর বি এই দুটি বিন্দু যোগ করব। এ আর বি বিন্দু দুটি যোগ করে দেই। এরপরের কাজ আমাদের এবি রেখাংশের সমদ্বিখণ্ডক সিডি নিতে হবে। তো এবি রেখাংশের সমদ্বিখণ্ডক নিতে হবে। তো এবি রেখাংশের যদি সমদ্বিখণ্ডক আমরা নিতে চাই তো আমাদেরকে কি করতে হবে? কম্পাস ব্যবহার করতে হবে। কম্পাস ব্যবহার করে এই এবি রেখার অর্ধেকের বেশি সমান পরিমাণ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। এবি রেখাংশের অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। দুপাশে তারপর এই দুটো ছেদবিন্দু আমরা যোগ করে দিব। আবার আমাদেরকে স্কেল ব্যবহার করতে হবে। এটির নাম দিলাম আমরা সিডি। সিডি রেখাংশ পিকিউ রেখাকে দেখতে পাচ্ছি একটা বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটির নাম দিলাম আমরা ও। ওকে কেন্দ্র করে ও এ বা ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত আঁকি তাহলে আমরা আমাদের উদ্দিষ্ট বৃত্ত পেয়ে যাব। তো তার জন্য আমাদেরকে আবার কম্পাস ব্যবহার করতে হবে। এই যে আমাদের হয়ে গেল উদ্দিষ্ট ত্রিভুজ, যেটি কিনা যার কেন্দ্র পিকিউ সরলরেখার উপর থাকতেছে এবং যেটি এ ও বি দুটো বিন্দু দিয়েই যাচ্ছে। ধরে নিলাম যে বৃত্তটি পিকিউ সরলরেখাকে এন এম বিন্দুতে ছেদ করে। এই এন এবং এম এই দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি এন এম এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। এবার এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই যে এ বি এন এমই আমাদের উদ্দিষ্ট বৃত্ত, তো আমাদেরকে কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে সিডি রেখা হচ্ছে এই এ বি রেখাংশের সমদ্বিখণ্ডক। এখন তো আমরা কি বলতে পারি? সিডি রেখার উপরস্থ যে কোনো বিন্দুই এ আর বি থেকে সমান দূরবর্তী। তো এই জন্য আমরা যদি ও এ এবং ও বি এ দুটো যোগ করি তাহলে আমাদের ও এ আর ও বি কিন্তু সমান হতে বাধ্য এবং দুটোই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। এবং কেন্দ্রটিও যেহেতু আমরা দেখতে পাচ্ছি পিকিউ সরলরেখার উপর অবস্থিত, তো আমরা বলতে পারি যে আমরা এই ক্ষেত্রে সম্পাদ্য পাচ্ছি এমন একটি বৃত্ত অঙ্কন করে ফেললাম যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখায় অবস্থিত থাকতেছে। তো সম্পাদ্য 5 তো আমরা আঁকা শিখে ফেললাম। এরপর আমরা কি দেখব? এরপর আমাদের দেখার বিষয় হচ্ছে সম্পাদ্য 6। সম্পাদ্য 6 আমাদেরকে বলছে একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তো দেখা যাক যে এটা কিভাবে আমরা আঁকতে পারি। তো প্রথমে দুটি নির্দিষ্ট বিন্দু আঁকা যাক। মনে করলাম এ ও বি আমাদের দুটি নির্দিষ্ট বিন্দু, তাহলে আমাদের বৃত্তটিকে অবশ্যই এই দুটি বিন্দুকে ছেদ করতে হবে। তারপর আমাদের এই যে বৃত্তের যে ব্যাসার্ধ সেটি হতে হবে কি একটি নির্দিষ্ট রেখাংশের সমান। তো আমরা ধরে নিলাম সেই নির্দিষ্ট রেখাংশটি হচ্ছে, তো এই আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদের বৃত্তটি ব্যাসার্ধ যাতে আর হয় সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের প্রথম যে স্টেপ হবে সেটি হচ্ছে এ আর বি যোগ করা। তো এ আর বি যোগ করার জন্য আমরা কি করবো? আমরা একটি স্কেল আনবো। স্কেলটি দিয়ে এ আর বি এই বিন্দু দুটি যোগ করে দিব। এরপর আমরা এ আর বি কে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুইটি করে বৃত্তচাপ আঁকবো। তো তার জন্য আমাদের কি করতে হবে? কম্পাস ব্যবহার করতে হবে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে। তো এ বি এর উভয় পাশে আমরা দুটো দুটো করে বৃত্তচাপ আঁকবো। এই যে এ পাশে বৃত্তচাপটি আঁকি, তারপর আমরা বি বিন্দুতে গিয়ে একইভাবে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। এই যে আমাদের বৃত্তচাপ আঁকা হয়ে গেল। তারপর আমরা এটা মনে করলাম এই পাশে পি বিন্দুতে ছেদ করলো, তো এই পাশের এই যে ছেদবিন্দুটির নাম দিলাম আমরা পি, এই পাশের ছেদবিন্দুটির নাম দিলাম আমরা পি, আর এই পাশের ছেদবিন্দুটির নাম দিলাম আমরা কিউ। এরপরের কাজ আমরা পি কে কেন্দ্র করে পি এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো।
তো তার জন্য কম্পাসের দরকার হবে আমাদের। পি কে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত এঁকে ফেলব। তো এই বৃত্তটির নাম দিই আমরা এবি সি। তো এটি হচ্ছে আমাদের এবি সি বৃত্ত। তাহলে এই পি এ ব্যাসার্ধ নিয়ে, পি এর সমান বৃত্তচাপ নিয়ে আমরা এবিসি বৃত্ত পেয়ে গেলাম। তারপর আবার আমরা কি করব, কিউ কে কেন্দ্র করে আমরা আবার কম্পাসটি নিয়ে আসি এবং কম্পাসটিকে কি করব, কিউ কে কেন্দ্র করে এই যে আরেকটি এ পাশে যে ছেদ করেছিল সেই ছেদবিন্দু কিউ কে কেন্দ্র করে আমরা কিউ এ বা কিউ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করে ফেলবো। এই যে আমাদের হয়ে গেল। এই বৃত্তটির নাম দিই আমরা এবি ডি। তাহলে এবিসি, এই এবিসি আর এবিডি এই দুটোই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তো আমরা কিন্তু একটা বৃত্ত পাচ্ছি না, আমরা কিন্তু দুটো বৃত্ত পাচ্ছি, এটা একটু খেয়াল রাখবে। এবার যদি তোমরা বলতে চাও যে এটা প্রমাণ কি যে এটাই আমাদের উদ্দিষ্ট বৃত্ত, এই দুটো বৃত্তই এবিসি আর এবিডি আমাদের উদ্দিষ্ট বৃত্ত, তার প্রমাণ কি? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমরা যদি পিএ আর পিবি যোগ করি, তো এই ক্ষেত্রে পিএ আর পিবি আমরা যোগ করি। এখন এই পি আর পিবি এই দুটোই কিন্তু আমাদের ব্যাসার্ধ আর এর সমান, কারণ ব্যাসার্ধ আর এর সমান নিয়ে তো আমরা বৃত্তচাপ এঁকেছি। এখন এই দুটোই আবার কি আমরা দেখতে পাচ্ছি, এ আর বি আমাদের যে দুটি নির্দিষ্ট বিন্দু ছিল সেই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এবং ব্যাসার্ধ আর। তো আমি বলতে পারি যে প্রমাণটা হয়ে গেল যে এবিসি আমাদের উদ্দিষ্ট বৃত্ত। সেম ওয়েতে আমরা যদি কিউ এ আর কিউ বি ও যোগ করি, তাহলে আমরা বলতে পারি কিউ এ আর কিউ বি এই দুটো কিন্তু আর এর সমান। এ দুটো যদি আর এর সমান হয় তাহলে আমরা এবিডি বৃত্তেও দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধটা আর এবং এ দুটোও কিন্তু এ আর বি এই দুটো বিন্দু হয়েই যাচ্ছে। তো আমরা বলতে পারি এবিসি আর এবিডি আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তো আমরা তো দুটো সম্পাদ্য শিখলাম। এবার অনুশীলনী থেকে একটি সমস্যা চেষ্টা করা যায়। সমস্যাটি এমন যে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা কোনো নির্দিষ্ট সরলরেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে এবং স্পর্শ করে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে। এমন একটি বৃত্ত আমাদেরকে আঁকতে হবে। অনুশীলনীর সমস্যাটি আমাদেরকে কি বলছে? অনুশীলনীর সমস্যাটি আমাদেরকে বলছে যে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে, মনে করলাম আমাদের যে নির্দিষ্ট সরলরেখাটি, সেই নির্দিষ্ট সরলরেখাটি হচ্ছে এমএন, সেই নির্দিষ্ট সরলরেখাটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে, মনে করলাম সেই নির্দিষ্ট বিন্দুটি হচ্ছে পি বিন্দুতে স্পর্শ করে এবং অপর একটি বৃত্ত যেটি হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট অপর একটি বৃত্ত, এটাকে মনে করলাম যে কোনো বিন্দুতে স্পর্শ করলেই হবে। তাহলে আমাদেরকে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা এমএন রেখার পি বিন্দুকে স্পর্শ করবে এবং সি কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটিকে স্পর্শ করবে। তো এই বৃত্তটি আঁকার জন্য প্রথমেই আমরা কি করব, আমরা কম্পাসটা নেই। কম্পাসটা নিয়ে আমাদের যে উদ্দেশ্য থাকবে সেটি হচ্ছে এই যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটি থেকে এই যে এমএন রেখাটি, এটির উপর একটি লম্ব আঁকা। তো এই লম্ব আঁকার জন্য আমরা কি করব, লম্ব আঁকার জন্য আমরা জাস্ট তেমন কিছুই না, আমরা কম্পাস দিয়ে একটি বৃত্তচাপ নিব। তারপর এই যে এই দুই বিন্দু থেকে আমরা কি করব, আরো দুটি বৃত্তচাপ নিব। অবশ্যই বৃত্তচাপ দুইটি আমরা যে মানেরই নিব, বাট সমান হতে হবে। দুই বিন্দু থেকে আমরা সমান মানের দুটি বৃত্তচাপ আঁকবো। তো এই পাশে আমরা একটা আঁকলাম, মনে করলাম বৃত্তচাপ আঁকলাম, এটা সমান মানের সমান চাপেরই আরেকটি বৃত্তচাপ আঁকবো এই পাশ থেকে। তো সেটা করার জন্য এরপর আমাদের কাজ হবে স্কেল ব্যবহার করে বৃত্তের কেন্দ্র এবং এই যে ছেদবিন্দু, এই দুটো যোগ করব এবং আমরা পিছনে বর্ধিত করব। এই আমরা যোগ করলাম এবং যোগ করে আমরা এটাকে পিছনে বর্ধিত করে দিলাম। তো এটা মনে করলাম এখানে ছেদ করছে। এই বিন্দুটির একটি নাম দিই, এটির নাম দিলাম আমরা মনে করলাম কিউ। তারপর আমরা স্কেল ব্যবহার করে এই পি আর কিউ এই দুটি বিন্দু যোগ করব। পি আর কিউ রেখা দুটি যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি
এই যে পিআরকিউ এর যে সংযোগ রেখাটি, এটি আমাদের সি কেন্দ্র বিশিষ্ট আমাদের যে প্রদত্ত বৃত্ত, যে বৃত্তটিকে আমরা যে বৃত্ত আঁকতে যাচ্ছি সেটি অবশ্যই এই বৃত্তটিকে স্পর্শ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দুতে ছেদ করছে। এই যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটির নাম আমরা দিই, মনে করলাম এই বিন্দুটির নাম দিলাম আমরা এ। এরপর আমরা সি আর এ এই দুটি বিন্দু যোগ করে বর্ধিত করে দিব। তো সি আর এ আমরা যোগ করে বর্ধিত করে দিব। তারপর আমরা কি করব, তারপর পি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করার জন্য আমরা কি করতে পারি, আমরা কম্পাস ব্যবহার করতে পারি। কম্পাস ব্যবহার করে আমরা এইভাবে যে কোনো মাপের বৃত্তচাপ নিব, সমান মানের আরো একটি বৃত্তচাপ নিব। আরো কয়েকটি বৃত্তচাপ নিলে আমরা লম্ব এঁকে ফেলতে পারবো। আবার এ পাশ থেকে আরেকটি বৃত্তচাপ। এই যে বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দু আর পি বিন্দু, এই ছেদবিন্দু আর পি বিন্দু যদি যোগ করে আমরা বর্ধিত করে দেই তাহলে কিন্তু আমরা লম্ব পেয়ে যাচ্ছি। তো আমরা আবার স্কেল নিয়ে আসি। তো এই দুটো যোগ করে দিলে আমরা কিন্তু লম্ব পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু লম্ব এভাবে বৃত্তচাপের সাহায্যে আঁকা ছাড়া আমরা স্কেল ব্যবহার করে স্কেলের যে এই বরাবর যে আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন মার্কিং দেখতে পাচ্ছি, তার সাপেক্ষে যদি সোজা লম্ব টানি তো তাহলেও কিন্তু আমরা লম্ব পেয়ে যাব। বা আরেকটা উপায় হতে পারে, আমরা চাঁদা ব্যবহার করতে পারি। চাঁদা ব্যবহার করে কি করতে পারি, চাঁদা ব্যবহার করে আমরা একদম বরাবর 90 ডিগ্রি বরাবর আমরা যদি নেই তাহলে কিন্তু আমরা লম্ব পেয়ে যাব। তো সেটাও একটা উপায় হতে পারে। তো এই যে দুটো রেখা যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটির একটি নাম দিই আমরা, এই বিন্দুটির নাম দিই আমরা ও। তাহলে ওই হবে আমাদের নতুন বৃত্তের কেন্দ্র, যে বৃত্তটি আমরা আঁকতে চাচ্ছি। তো সেই বৃত্তটি আঁকার জন্য আমরা কি করব, আমরা আবারও কম্পাস নিয়ে আসি। কম্পাস নিয়ে এসে আমি যদি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি আঁকার চেষ্টা করি, একটু লক্ষ্য করে দেখো, এটি কিন্তু আমাদের নির্দিষ্ট যে সরলরেখাটি সেটিকে পি বিন্দুতে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, এবং এটি কিন্তু আমাদের যে অপর যে বৃত্তটিকে স্পর্শ করতে হবে সেটিকেও স্পর্শ করছে। তাহলে এটি আমাদের উদ্দিষ্ট, এই যে নীল কালারের যে বৃত্তটি দেখতে পাচ্ছ এটি আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তাহলে আমরা এমন একটি বৃত্ত অঙ্কন করে ফেললাম যা একটি নির্দিষ্ট সরলরেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে। তাহলে এই যে বৃত্তটি, এটির নাম দিই আমরা ও কেন্দ্র বিশিষ্ট এপিডব্লিউ। তাহলে এই এপিডব্লিউ বৃত্তটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত। তো অনুশীলনী থেকে আমরা একটা সমস্যা করে ফেললাম। তো আজকের লেসনে আমরা কি কি শিখলাম, আজকের লেসনে আমরা শিখলাম সম্পাদ্য 5। আমরা এমন একটি বৃত্ত অঙ্কন করা শিখলাম যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখা অবস্থিত থাকে। তারপর আমরা শিখলাম সম্পাদ্য 6, যেটি বলছে একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তো এই দুটি সম্পাদ্য কিভাবে আঁকতে হয় তা আমরা শিখলাম। সাথে সাথে আমরা অনুশীলনী থেকেও একটি সমস্যা শিখলাম। সমস্যাটি হলো, এমন একটি বৃত্ত অঙ্কন করো যা একটি নির্দিষ্ট সরলরেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার থাকছে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ। তো প্রথম যে বাড়ির কাজটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা একটি নির্দিষ্ট সরলরেখাকে কোন বিন্দুতে, মানে সরলরেখাটাকে স্পর্শ করলেই হলো যে কোনো বিন্দুতে, এবং একটি নির্দিষ্ট বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। এটা কিন্তু অনেকটা আমরা অনুশীলনীর যে সমস্যাটা দেখেছি সেটার মতো। সেটার ক্ষেত্রে কি ছিল, সেটার ক্ষেত্রে সরলরেখাটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করতে হয়েছিল এবং বৃত্তের ক্ষেত্রে বৃত্তটাকে জাস্ট স্পর্শ করলেই হলো। তো আশা করছি তোমরা যদি অনুশীলনীর ওই সমস্যাটি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই বাড়ির কাজটি করতে তোমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। তারপর দ্বিতীয় যে বাড়ির কাজটি তোমাদের জন্য থাকছে এটি হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত আঁকতে হবে যেন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো আমি আশা করছি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা বাড়ির কাজগুলো যথাযথভাবে করতে পারবে।
আর স্কুল খুললে কিন্তু এই বিষয়ের শিক্ষকের কাছে অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিতে হবে। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি বিধি মেনে ঘরে থাকো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরের আমার স্কুলে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ নবম ও দশম শ্রেণী অধ্যায় বায়ুমণ্ডল। এবং বায়ুমণ্ডলের ভিতরে আমরা যে যে অধ্যায়গুলো আলোচনা করব, যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবং জলবায়ুর নিয়ামক সমূহ। আমরা প্রথমেই জানব বায়ু, বায়ুমণ্ডল কি এবং বায়ুর উপাদান সমূহ। প্রথমে আসে বায়ু। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে সেটি হচ্ছে বায়ু। বায়ুমণ্ডল, পৃথিবীকে বেষ্টন করে যে বায়ু পদার্থের আবরণ রয়েছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। এখন আসি আমরা বায়ুর উপাদান সমূহ। বায়ুর উপাদানের মধ্যে আছে নাইট্রোজেন 78.02%, অক্সিজেন 20.71%, আর্গন 80%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, অন্যান্য গ্যাসের ভিতরে আছে নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড। এগুলোর পরিমাণ 0.02%, জলীয় বাষ্প 0.41% এবং ধূলিকণা ও কণিকা 0.01%। মোট হচ্ছে 100%। এর ভিতরে বলা দরকার যে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ 98.73%। তার মানে আমরা দেখছি যে অক্সিজেনের পরিমাণ এখানে কিন্তু বেশি এবং নাইট্রোজেনের পরিমাণ এখানে বেশি, এবং সেই হিসাবে জলীয় বাষ্পের পরিমাণও বেশি, আবার আর্গনের পরিমাণও বেশি। অন্যান্য উপাদানের পরিমাণ খুবই কম। তবে এই হচ্ছে বায়ুর উপাদান। নেক্সট আমরা যাব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তরকে মূলত 5টি স্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল। আমরা দেখি চিত্রে যদি দেখতে পাই আমরা, তবে কি পাবো? ট্রোপোস্ফিয়ার অর্থাৎ ট্রোপোমণ্ডল, স্ট্রাটোস্ফিয়ার অর্থাৎ স্ট্রাটোমণ্ডল, মেসোস্ফিয়ার মেসোমণ্ডল, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার অর্থাৎ এক্সোমণ্ডল। আমরা 5টা পৃথিবীতে আমরা চিত্র দেখতে পাচ্ছি। এর উপরে মেঘ অর্থাৎ ট্রোপোমণ্ডলেই মেঘ থাকে। সে বিষয়গুলো আমরা ডিটেলস বর্ণনায় আসবো। তবে স্তরগুলো আমরা জানলাম যে কোনটা স্তর, কোন স্তরে কি। ট্রোপোমণ্ডল, ট্রোপোমণ্ডলের উপরেই হচ্ছে স্ট্রাটোমণ্ডল, তার উপরে মেসোমণ্ডল, তারপরে তাপমণ্ডল অর্থাৎ থার্মোস্ফিয়ার এবং এক্সোমণ্ডল। এখন একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, ওজোন স্তর বলে একটা স্তর আছে। সেই স্তরটা হচ্ছে জাস্ট ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার, এই মূলত হচ্ছে এটি স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই পড়ে, এবং এর পুরুত্ব আমরা জানবো যে কোনটার এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব। এখন আমরা যাব বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রোপোমণ্ডলে। ট্রোপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত এর পুরুত্ব, কিন্তু মেরু অঞ্চলে 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত, এবং এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এখানে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড়, তুষারপাত, বায়ুপ্রবাহ, শিশির, কুয়াশা সবই এখানে সৃষ্টি হয়ে থাকে। এটি হচ্ছে ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য। ট্রোপোবিরতি, ট্রোপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম হচ্ছে ট্রোপোবিরতি। নেক্সট আমরা যাব স্ট্রাটোমণ্ডলে। এই স্ট্রাটোমণ্ডল ট্রোপোবিরতির পর থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত এর অবস্থান, এবং ওজোন স্তর এই স্তরে বিদ্যমান। এটি প্রাণীকুলের জন্য গুরুত্বপূর্ণ। যদি এই স্তরটা না থাকতো
ওজোন স্তর যদি না থাকতো তবে কিন্তু আমরা অবস্থান করতে পারতাম না। কারণ হচ্ছে যে ওজোন স্তর আমাদেরকে এসির মতো রাখছে, এসির মতন করে রাখছে। কারণ ওজোন স্তর থেকে আমরা যত নিচের দিকে আসি তত আমাদের তাপমাত্রা বাড়তে থাকে। আমরা যদি চিত্রে যাই দেখতে পাবো এখান থেকে ওজোন স্তর হচ্ছে এই ওজোন স্তর থেকে যত আমরা নিচের দিকে যাব এখানে তাপমাত্রা কম, যত নিচের দিকে যাব তত তাপমাত্রা বেশি। এই জন্যই আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠি তত আমাদের তাপমাত্রা কিন্তু কমতে থাকে। এখান থেকে তাপমাত্রা হচ্ছে কি হয়, কমতে থাকে। এটা আমরা জানতে পারলাম। আর সূর্যের অতি বেগুনি রশ্মি এখানে এই ওজোন স্তরে কি করে, শোষণ করে, এবং স্ট্র্যাটোমন্ডলে এখানে দেখা যাচ্ছে যে এর ভিতরে এই ওজোন স্তর বিদ্যমান। এই স্ট্র্যাটো বিরতি বলতে আমরা কোনটা বুঝি, স্ট্র্যাটোমন্ডল, ট্রোপোমন্ডল এবং মেসোমন্ডলের মধ্যবর্তী অঞ্চলই হচ্ছে স্ট্র্যাটো বিরতি, মেসোমন্ডল। এই স্ট্র্যাটো বিরতির জাস্ট উপরেই 80 কিলোমিটার পর্যন্ত এর অবস্থান, এবং উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এই মেসোমন্ডলে এসে, এবং এটি -83 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যায়। পৃথিবী থেকে ধাবমান উল্কা এখানে পড়ে যায়, মেঘ বৃষ্টি নেই এখানে। এরপরে আমরা আসব মেসো বিরতি। এই যে মেসোমন্ডলের জাস্ট উপরেই হচ্ছে এটি মেসো বিরতি। আমরা এখানে দেখতে পাবো মেসো বিরতি। মেসোমন্ডলের যে তাপমাত্রা হ্রাস পাওয়া শুরু হয় আর তাপমাত্রা কমে না, সেটিকে বলা হয় মেসো বিরতি। এরপরে যাব আমরা তাপমন্ডল। মেসো বিরতির জাস্ট 500 কিলোমিটার পর্যন্ত, মেসো বিরতির উপর থেকে 500 কিলোমিটার পর্যন্ত এর অবস্থান, এবং এখানে হালকা এবং চাপ ক্ষীণ। তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এবং এই তাপমাত্রা 1480 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস এটা তাপমাত্রাটা পৌঁছায়। এই স্তরে কি হয়, বেতার তরঙ্গ যেটা সেটি প্রতিফলিত হয় এই স্তরে। এই তাপমন্ডলের নিম্ন অংশকে বলা হয় আয়ন মন্ডল, অর্থাৎ তাপমন্ডলের নিচের অংশ। এখানে দুইটা, তাপমন্ডলের নিচের অংশকে বলা হয় আয়ন মন্ডল। নেক্সট আমরা যাব এক্সোমন্ডলে। এক্সোমন্ডল বায়ুমন্ডলের সর্বশেষ স্তর। এটি তাপমন্ডলের উপর 960 কিলোমিটার পর্যন্ত এর অবস্থান। এই স্তরে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের পরিমাণ এখানে বেশি। এই স্তরে তাপমাত্রা 300 ডিগ্রি থেকে শুরু করে 1650 ডিগ্রি পর্যন্ত হতে পারে। পরিশেষে আমরা বলতে পারি মূলত বায়ুমণ্ডল ও পানির উপস্থিতির জন্য পৃথিবী একটি আদর্শ গ্রহে পরিণত হয়েছে। এখন আমরা যাব বায়ুমণ্ডলের গুরুত্বে। বায়ুমণ্ডল ছাড়া শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না। বেতার তরঙ্গ আয়ন মণ্ডলে বাধা পেয়ে এটি ফিরে আসে, এবং মেঘ, বৃষ্টি, ঝড়, কুয়াশা যাই কিছু বলি আমরা, শিশির, তুষারপাত সবই এই স্তরে সৃষ্টি হয়ে থাকে। ওজোন স্তর বিদ্যমান এই স্তরে, এখানে বায়ুমণ্ডলে ওজোন স্তর বিদ্যমান, যা সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধ করে, পৃথিবীর উপরিভাগ মরুময় হাওয়া থেকে প্রতিরোধ করে। এখন আমরা আলোচনা করব আবহাওয়া, জলবায়ুর উপাদানসমূহ কি কি এবং জলবায়ুর নিয়ামকসমূহ নিয়ে। প্রথমে আমরা যাব আবহাওয়া। জলবায়ু কি? আবহাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট স্থানের দৈনন্দিন তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এর গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। জলবায়ু হচ্ছে একটা অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা। এখন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে ঢাকা শহরের ভিতরে হাজারীবাগ, লালবাগ, নিউ মার্কেট, মোহাম্মদপুর, শাহবাগ সবগুলো জায়গায় আলাদা আলাদা ভাবে যদি আমরা নেই, সেখানে যদি তাপমাত্রা মেজার করি, বৃষ্টিপাত মেজার করি এবং সেখানে যদি বায়ু প্রবাহ সবকিছু মেজার করি, তবে দেখা যাবে যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে রেকর্ড পাবো। এই সবগুলো এলাকাকে একত্র করি, তবে দেখা যাবে যে পুরো ঢাকা জেলায় বা ঢাকা শহরে আমরা একটা তাপমাত্রা পাবো, একটা বৃষ্টিপাত পাবো, বৃষ্টিপাত বায়ু প্রবাহ কোন দিক থেকে হচ্ছে সেটাও পাবো। তবে আমরা জানতে পারলাম যে আবহাওয়া হচ্ছে একটা স্থানে হচ্ছে, আর জলবায়ুটা একটা অঞ্চলে। এরকম ভাবে আমরা একদিনের পেতে পারি, 10 দিন পেতে পারি, এইভাবে 1 মাসে নিতে পারি। এইভাবে যখন একটা নির্দিষ্ট এলাকায় নিব, পরবর্তীতে 30 থেকে 40 বছর পর্যন্ত, এবং সর্বনিম্ন আমরা এখানে 30-40 বছর লিখছি, এটাকে আমরা 15 থেকে 40 বছর পর্যন্ত আবহাওয়ার গড় অবস্থাকে আমরা বলবো জলবায়ু। নেক্সট আমরা যাব আবহাওয়া, জলবায়ুর উপাদান। আবহাওয়ার উপাদানই কিন্তু জলবায়ুর উপাদান। আবহাওয়া জলবায়ুর উপাদানের ভিতরে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, বায়ুপাত প্রত্যেকটা আলাদা আলাদা যায়। বায়ুর তাপমাত্রা যদি আমরা দেখি, আমরা বায়ুর যে তাপমাত্রা ঢাকা শহরে দেখা যায়, আমরা দেখতে পাই যে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস।
আবার একই এলাকায় যদি আমরা চিটাগাঙে যাই, সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটা হচ্ছে বায়ুর তাপ, এক এক এলাকায় স্থান ভেদে এটা পার্থক্য লক্ষ্য করা যায়। বায়ুর চাপ, কখনো কখনো আমরা সমুদ্রের ভিতরে নিম্নচাপের সৃষ্টি হয়। আমাদের দেশে কালবৈশাখী ঝড় হয়, সেখানেও কিন্তু আমরা নিম্নচাপ লক্ষ্য করি, ফলে এখানে কালবৈশাখী ঝড় হচ্ছে। আচ্ছা, এরপর আসি আমরা বায়ু প্রবাহ। সাধারণত দেখি যে আমরা আমাদের দেশে শীতকালে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে থাকে। তো এই যে বায়ু প্রবাহ আমরা যেটা দেখলাম, যে বায়ু প্রবাহ কোন দিক থেকে আসতেছে এটা নির্ভর করবে হচ্ছে সূর্যের তাপমাত্রার উপরে, সূর্যের বিশেষ করে লম্ব ভাবে পড়ার উপরে। এখন যেখানে বায়ু প্রবাহিত হয়, যদি আমরা সমুদ্র থেকে বায়ু আসে স্থলভাগের দিকে, দেখা যায় সেখানে আর্দ্রতা বায়ু থাকে। আবার যদি উত্তরাঞ্চলে, বাংলাদেশের কথাই বলি, উত্তরাঞ্চল থেকে যদি আসে, তবে সেখানে আমরা দেখব যে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে বা সেখানে শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ুর আর্দ্রতা, এই আর্দ্রতাটা আমরা লক্ষ্য করি, দেখা যায় যে আমাদের শীতকালে দেখা যায় বায়ুর আর্দ্রতা খুব কম থাকে, অন্যদিকে গ্রীষ্মকালে বায়ুর আর্দ্রতা বেশি থাকে। বিশেষ করে বর্ষাকালে বায়ুর আর্দ্রতা থাকে 80 থেকে 90%। তখন কিন্তু আমরা কাপড় চোপড়ও শুকাতে পারি না। অর্থাৎ আর্দ্রতা বেশি থাকলে ভিজা ভাব থাকে, তাপমাত্রা বেশি হলেও আমরা উষ্ণতা অনুভব করি না। এটা আর্দ্রতা যদি কম হয় তখন আমরা শুষ্কতা অনুভব করি থাকি। এই বাড়িপাত হয় কি জন্য? কয়েকটা কারণে। যদি সেখানে জলীয় বাষ্পের উপস্থিতি ঘটে এবং সেখানে যদি মেঘের উপস্থিতি ঘটে, জলীয় বাষ্প বেশি পরিমাণে হলে অটোমেটিক্যালি মেঘেও সৃষ্টি হবে। এই বায়ুটা উপরে উঠে ইভাপোরেশন হয়ে উপরে উঠে চলে যায়, যার ফলে বৃষ্টিপাত শুরু হয়। আবার সেখানে যদি গাছপালা থাকে, গাছপালা থেকেও প্রশোধন প্রক্রিয়ায় জলীয় বাষ্প আকারে উপরে উঠে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টি রূপে পতিত হয়। এখন আসবো আমরা জলবায়ু নিয়ামক। যে সমস্ত অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে জলবায়ুর নিয়ামক। জলবায়ু নিয়ন্ত্রণের ভিতরে অনেকগুলো নিয়ামক আছে, যেমন অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সূর্য থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, ভূমির ঢাল, পর্বতের অবস্থান, মৃত্তিকার গঠন এবং বনাঞ্চল। অনেকগুলো আরো অনেক নিয়ামক আছে। তা আমরা এখন প্রথমে যাব আমরা অক্ষাংশ। অক্ষাংশের ভিতরে আমরা যদি যাই, খেয়াল করি যে পৃথিবীটা আমরা দেখছি, এটা হচ্ছে 0 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এইভাবে আমরা এখান থেকে যদি উপরে যাই, সূর্য সাধারণত দেখা যাচ্ছে যে লম্বভাবে নিরক্ষর রেখার উপর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষর রেখার উপরে, ফলে দেখা যাচ্ছে যে এখানে তাপমাত্রাটা বেশি থাকে। যত আমরা উত্তর দিকে যাব বা দক্ষিণ দিকে যাব, তত আমাদের তাপমাত্রা কমতে থাকবে। ফলে অক্ষাংশ যা এখানে যদি আমাদের বাংলাদেশ যদি 20 থেকে 26 ডিগ্রির মধ্যে, তবে এখানে আমাদের বাংলাদেশের অবস্থান, তবে এখানে তাপমাত্রা কি হবে? কম থাকবে নিরক্ষীয় অঞ্চলের তুলনায়। আবার এটা আমরা যখন দিবারাত্রির রাশবিধি পড়বো, সেখানেও আমরা জানবো যে কোন সময় কম বেশি হয়, সেটা আমরা জানবো। ওভারঅল হিসাব করলে দেখা যাবে যে যত আমরা উত্তর দিকে যাব তত তাপমাত্রা কমতে থাকবে। এবং উত্তর দিকে তাপমাত্রা কমা মানে হচ্ছে যত উপরে, যেমন এখানে আছে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করবে, যত উপরে যাবে সেখানে মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, আস্তে আস্তে শীতল নাতিশীতোষ্ণ এবং পরবর্তীতে শীতল জলবায়ু বিরাজ করবে। বিভিন্ন ধরনের জলবায়ু আমরা লক্ষ্য করব এই অক্ষাংশ ভেদে। এবং দেখা যাচ্ছে যে যত আমরা দক্ষিণে যাব একই অবস্থা বিরাজ করবে। এরপরে কিছু আছে যেটা আমরা জানবো, সেটা হচ্ছে যে স্থলভাগের অবস্থানের কারণে সেখানে একটু জলবায়ুর তারতম্য হয়, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। নেক্সট আসবো আমরা উচ্চতায়। আমরা জানি সমুদ্র সমতল আছে, সি লেভেল বলা হয়। সি লেভেলের মান হচ্ছে 0 ডিগ্রি। এই সি লেভেলের মান হচ্ছে 0 ডিগ্রি থেকে যত আমরা উপরের দিকে যাব তত আমাদের তাপমাত্রা কমতে থাকবে। সাধারণত আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় যদি 1000 মিটার উচ্চতায় আমরা যাই, প্রায় 6 ডিগ্রি। তা সেই হিসাবে যদি আমাদের স্থলভাগ, আমরা সমুদ্র সমতলের মাত্র 2 মিটার উচ্চতায় বা 3 মিটার উচ্চতায় অবস্থিত, ঢাকা শহর হয়তো 6 থেকে 8 মিটার উচ্চতায় অবস্থিত। সেই হিসাবে যত আমরা এখান থেকে যত উত্তর দিকে যাব, তত আমাদের উপরের দিকে যাব পাহাড়ি এলাকায়, তত আমাদের তাপমাত্রা কমতে থাকবে। তা আমরা সেই হিসেবে এখানে একটা জিনিস লক্ষ্য করি, 1000 মিটার, এখান থেকে 1000 মিটার উচ্চতা, এখানে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, সেখানে 23.5 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। সেখান থেকে যদি আরো উপরে যাই 1000 মিটার উচ্চতায়, সেখানে আরো 17 ডিগ্রি সেলসিয়াস, আরো 1000 মিটার উচ্চতায় গেলে 10.5 ডিগ্রি। আমরা জানি যদি শীতকালে যদি আমাদের তাপমাত্রা এমন হতো যে আমাদের স্থলভাগের তাপমাত্রা হচ্ছে মাত্র 17 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেলসিয়াস, তবে 1000 মিটার উচ্চতায় হতো মাত্র 9 ডিগ্রি সেলসিয়াস।
2 কিলোমিটার উচ্চতায় হচ্ছে 9 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 2 কিলোমিটার উপরে গেলেই বরফ জমতে। এই জন্য শীতকালে দেখা যায় যে আমাদের এখানে বরফ জমতে থাকে পাহাড়ি এলাকায়। এবং গরমকাল আসলে কি হয়, এইটা বরফ গলতে থাকে আস্তে আস্তে, কারণ তাপমাত্রা এখানে বাড়তে থাকে, এখানে 17 ডিগ্রি, তখন এই বরফগুলো তাপমাত্রা কি হয়, গলতে থাকে, এবং গলে কি হয় আস্তে আস্তে পানি এই পাহাড় দিয়ে বেয়ে নিচে চলে আসে। এই জন্যই আমরা দেখি যে আমাদের গরমকালে আমাদের পানি নদীগুলোতে পানি পরিমাণে বৃদ্ধি পায় এবং সেখানে বন্যা হয়। তবে আমরা নেক্সট জানলাম হচ্ছে উচ্চতা সম্পর্কে। নেক্সট আমরা জানবো সমুদ্র থেকে দূরত্ব। আমরা সমুদ্র থেকে দূরে যদি আমরা স্থলভাগ থাকে, যত দূরে থাকবে তত কি হবে, জলবায়ুগত পরিবর্তন লক্ষ্য করা যাবে। যেমন সমুদ্রের তীরবর্তী অঞ্চলে নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করবে, শীতও বেশি পড়বে না, গরমও বেশি পড়বে না। কিন্তু বাট আমি যদি দিনাজপুরে যাই, সেখানে আমার শীতল জলবায়ু বিরাজ করবে। হঠাৎ ঢাকা শহরে আসি, একটু কম শীতল লাগবে। যেটা আমি বলতে চাচ্ছি যে এই ধরনের অবস্থা বিরাজ করবে। অর্থাৎ সমুদ্র থেকে যত দূরবর্তী অবস্থানে অবস্থান করব, তত আমার জলবায়ুর গত ভিতরে জলবায়ুর তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আরো উত্তরে যাই হিমালয়ের দিকে, সেখানে আরেক অবস্থা বিরাজ করবে। নেক্সট আমরা যাব বায়ু প্রবাহ। খেয়াল করি যে এখানে একটা দেখা যাচ্ছে শীতল জলবায়ু, শীতল, পানি ঠান্ডা, স্থলভাগ গরম। তা পানি যদি ঠান্ডা, পানি আমরা জানি ঠান্ডা, পানি যদি ঠান্ডা হয়, স্থলভাগ যদি গরম হয়, তবে বায়ু প্রবাহের ফলে এই পানিটা এখান থেকে চলে যাবে, এই বায়ুটা এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার ফলে কি হবে, এখানে ঠান্ডা বায়ু স্থলভাগের গরম বায়ুতে এখানে স্থলভাগে এসে এই ঠান্ডা বায়ুতে এখানে আসার ফলে এখানে এক ধরনের অবস্থা বিরাজ করবে। যদি এটা যদি আরো ভিতরের দিকে যায়, এই বায়ুটা ওদিকে যাওয়ার আগে সে দুর্বল হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এমনি গরম ছিলই, এই গরমটা আরো ওই পরিমাণে, অর্থাৎ স্থলভাগের আরো ভিতরের অংশে কি হবে, গরম যেমন ছিল তেমনই থাকবে। বাট এইখানকার স্থলভাগের জলভাগের সান্নিধ্যে আমরা কি পাবো, নাতিশীতোষ্ণ অবস্থা পাবো। এখানে এক ধরনের জলবায়ু বিরাজ করবে। যত ভিতরে যাব তত আরেক ধরনের বিরাজ করবে। যে হিমালয় পর্বতের দক্ষিণে হচ্ছে এক ধরনের জলবায়ু বিরাজ করে, পক্ষান্তরে উত্তরে আরেক ধরনের জলবায়ু বিরাজ করে। উত্তরে শীতল জলবায়ু বিরাজ করে, পক্ষান্তরে হিমালয়ের দক্ষিণে আমরা উষ্ণ জলবায়ু বিরাজ করে, এবং সেখানে বিভিন্ন ধরনের জলবায়ু। তার মানে একই এলাকায় দেখা যাচ্ছে যে তারতম্য লক্ষ্য করা যায় বায়ু প্রবাহের কারণে। কারণ বায়ু এদিক থেকে হয়তো উষ্ণ বায়ু যাচ্ছে বা শীতল বায়ু যাচ্ছে, বা সেই বায়ুটা হিমালয় পর্বতে বাধা পাওয়াতে সেখানে এক ধরনের ব্যারিকেড সৃষ্টি হচ্ছে। বাট অন্যদিকে আমরা পর্বতের ওই পাশে, হিমালয় পর্বতের উত্তরে, সেখানে শীতল জলবায়ু বিরাজ করছে। একদিকে উষ্ণ জলবায়ু, একদিকে শীতল জলবায়ু। নেক্সট আসবো আমরা সমুদ্র স্রোতে। আমরা এখানে চিত্রে খেয়াল করি, একটা হচ্ছে লালটা হচ্ছে উষ্ণ স্রোত, আর নীলটা হচ্ছে শীতল স্রোত। আমরা জানি যে উষ্ণ স্রোত যদি হয়, তবে উষ্ণ স্রোতের স্থলভাগ কিন্তু আমরা যদি ঠান্ডা থাকে, তবে সেও কিন্তু ঠান্ডা, অর্থাৎ নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করবে। আবার যদি আমার শীতল থাকে, স্থলভাগ যদি উষ্ণ হয়, সেখানে আবার নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করবে। আমরা যদি এখানেও যাই, সেখানেও কিন্তু আমাদের দেখা যাবে এই ধরনের অবস্থা বিরাজ করবে। আমরা এখানে যদি যাই, জাপান ফুললি মৌসুমী জলবায়ুতে অবস্থান, বাংলাদেশের এখানে ফুললি মৌসুমী জলবায়ু অবস্থান। কারণ হচ্ছে কি, পানি উষ্ণ বাট স্থলভাগ ঠান্ডা, এটা গেল। আবার গরমকালে ক্ষেত্রে বাংলাদেশে দেখা যাচ্ছে কি, বাংলাদেশে এখানে অবস্থিত না, বাংলাদেশে দেখা যাচ্ছে স্থলভাগ গরম বাট পানিটা কিন্তু শীতল হয়ে যাচ্ছে তখন, মানে ওই তুলনায়। ফলে এখানে নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে থাকে। এই ধরনের আমরা লক্ষ্য করি। আর এখানে আরেকটা জিনিস না বললেই নয়, আমরা এখানে যদি দেখি লন্ডন, আমরা দেখি যে এখানে উষ্ণ স্রোত পাশে, বাট লন্ডনের যে এটা অর্থাৎ যুক্তরাজ্যে, সেখানে কিন্তু শীতল জলবায়ুর অবস্থান, সেখানে বরফ পড়ার কথা। বাট সেখানে কিন্তু আমরা কি পাচ্ছি, যে সেখানে মানুষ বসবাস করছে এবং খুব শান্তিপূর্ণভাবে। ইংল্যান্ড অনেক পূর্ব থেকে বসবাস করছে, শুধু ইংল্যান্ডেই, শুধু উষ্ণ স্রোতের কারণে। তো উষ্ণ স্রোতের কারণে এখানে বসবাস। এবং লন্ডনের একটা কথা না বললেই নয়, লন্ডনে কিন্তু চারিপাশে কিন্তু মানুষ বসবাস করে, ভিতরে কিন্তু মানুষ কম বসবাস করে। কারণ হচ্ছে কি, যে উষ্ণ স্রোতের প্রভাবে পার্শ্ববর্তী অঞ্চলে খুব ভালো আবহাওয়া বিরাজ করে, অর্থাৎ নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে, যদিও সেটা শীতল নাতিশীতোষ্ণ। তবে আমরা উষ্ণ স্রোতের, সমুদ্র স্রোতের ফলে আমরা যে জলবায়ুগত তারতম্য, আমরা এটা দেখলাম। এখন আমরা যাব পর্বতের অবস্থান, এর সাথে ভূমির ঢালও আমরা আলোচনা করব। খেয়াল করি যে পর্বতের
আমরা এখানে পর্বত, এদিকে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাট এদিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু সমুদ্র থেকে আগত বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু এখান থেকে বাধা পেয়ে এখানে ঘনীভূত হয়ে এখানে মেঘের সৃষ্টি করে একপাশে বৃষ্টিপাত হচ্ছে। পক্ষান্তরে বিপরীত ঢালে কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তাই বৃষ্টির ছায়া অঞ্চল বলেছে, বাট এদিকে বৃষ্টি জোন, বৃষ্টি এলাকা। তবে আমরা পর্বতের অবস্থানের কারণে আমরা দুটো জলবায়ু, এখানে এক ধরনের জলবায়ু বিরাজ করবে, এখানে এক ধরনের জলবায়ু বিরাজ করবে, এটা আমরা লক্ষ্য করছি। এই পয়েন্টের ভিতরে আমি যদি আরেকবার যাই, যদি এখানে সূর্যের অবস্থান আমরা লক্ষ্য করি, তবে দেখব যে সূর্য এখান থেকে কিরণ দিচ্ছে, এখানে তাপ দিচ্ছে, ফলে এই জায়গাটা কিন্তু এই ভূমির ঢালে আমরা কি করছি, তাপমাত্রা বেশি পাচ্ছি। পক্ষান্তরে এদিকে কিন্তু সূর্য আলোই দিচ্ছে না, এদিকে সূর্য পাচ্ছেই না, ফলে এখানে কিন্তু শীতল জলবায়ু বিরাজ করছে উত্তর দিকে এদিকে। বাট এখানে কিন্তু এবং প্রচুর গাছপালা হচ্ছে এখানে, বাট এখানে গাছপালা হচ্ছে না। এখানে এখন প্রচুর পরিমাণে গাছপালা, পাহাড়ের ঢালে গাছপালা, মানে এত এত বেশি গাছপালা যে এখান থেকে দেখাই যায় না যে পাহাড় আছে। এরকম কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে, হিমালয় পর্বতের পাদদেশে। নেক্সট আমরা যাব মৃত্তিকার গঠন। আমরা জানি যে বালুময় মৃত্তিকা খুব দ্রুত উত্তপ্ত হয় এবং খুব দ্রুত ঠান্ডা হয়, শীতল হয়। সাধারণত সৌদি আরবে দেখা যায় যে দিনের বেলা প্রচন্ড গরম, ওরা দিনের বেলা বেরোতেই পারে না, এবং রাতের বেলা তারা যত কাজ করে রাতের বেলা। যদি বালু মাটি হয় তবে এক ধরনের জলবায়ু বিরাজ করবে। আবার যদি আমাদের বাংলাদেশের মতো যদি আসি আমরা পলি দোআঁশ মাটি, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে যতই সূর্যের আলো পড়ুক সেখানে উদ্ভিদ জন্মাবেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু এখানে কিন্তু মরুময় হচ্ছে, বাট আমাদের বাংলাদেশে কিন্তু উদ্ভিদ জন্মাচ্ছে। মাটি যদি সেখানে দোআঁশ মাটি হয় এক ধরনের জলবায়ু অবস্থান করবে, সেখানে যদি বালি মাটি হয় সেখানে এক ধরনের মরুময় জলবায়ু অবস্থান করবে। এরকম ধরনের ভিন্নতা আমরা লক্ষ্য করি। শুধু যদি সেখানে বরফ হয় তবে আরেক ধরনের জলবায়ু অবস্থান করবে। বরফ মৃত্তিকা যেখানে আছে সেখানে মাটির কোনো আভাসই পাওয়া যায় না। নেক্সট আসি আমরা বনভূমির অবস্থান। আমরা জানি যেখানে গাছপালা বেশি, যেমন আমাজন বন, কঙ্গো বন, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বন, এখানে বনগুলো প্রচুর পরিমাণে সেখানে বৃষ্টিপাত হয়। কেন? বন আছে বলে। কারণ হচ্ছে গাছের মাধ্যমে, পাতার মাধ্যমে সূর্যের আলো লম্বভাবে পড়ে এবং সূর্যের পাতার মাধ্যমে প্রস্ফোটন হয়, প্রক্রিয়ায় সেখানে বাষ্পীভূত হয়, সেখানে ঘনীভূত হয় এবং মেঘের সৃষ্টি হয়, বৃষ্টিপাত হয়। এই জন্য দেখা যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় কিন্তু প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। সেখানে একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলে কি হচ্ছে, সেখানে গাছ থাকার ফলে এবং সূর্যের অবস্থানের কারণে এটা হচ্ছে। তবে আমরা বনভূমির অবস্থান সম্পর্কে আমরা জানলাম। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? প্রথমে জানলাম বায়ু কি, বায়ুমণ্ডল কি, বায়ুর উপাদান সমূহ, বায়ুর স্তর সমূহ। বায়ুর স্তর সমূহের মধ্যে জানলাম যে ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল। এছাড়াও আমরা যা যা জানলাম সেটা হচ্ছে বায়ুমণ্ডলের গুরুত্ব, কেন গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা জানছি আবহাওয়া জলবায়ু কি, আবহাওয়া জলবায়ুর মধ্যে কি কি পার্থক্য আছে, আবহাওয়া জলবায়ুর উপাদান সমূহ কি কি। 5টা উপাদান জানলাম, বায়ু তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। সবশেষে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে জলবায়ুর নিয়ামক। জলবায়ুর নিয়ামকে যে সমস্ত অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণকারী উপাদানগুলো কি কি সেগুলো আমরা জানছি। অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সূর্য থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন এবং বনভূমির অবস্থান। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে আমরা জানতে পেরেছি। এখন তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে যে বায়ুমণ্ডল কি এবং বায়ুর উপাদানের যে তালিকা আছে আমরা যেটা জানছি, এটা তালিকা তৈরি করবে। তালিকা বলতে বিশেষ করে তালিকাটা হচ্ছে যে আমরা ওখানে যে কত পার্সেন্ট দিচ্ছি, কোনটা কত পার্সেন্ট, আর্গন কত পার্সেন্ট, জলীয় বাষ্প কত পার্সেন্ট, এগুলো সবই ওই তালিকার ভিতরে আমার আসবে। এরপরে বায়ুমণ্ডলের স্তরগুলোর বৈশিষ্ট্য, বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তর আলাদা আলাদা বৈশিষ্ট্য, এই প্রশ্ন থেকে জানবো। আরেকটা প্রশ্ন হচ্ছে আবহাওয়া জলবায়ুর আমরা পার্থক্য পেলাম। জলবায়ু কি অর্থাৎ পার্থক্য আমরা বলতে পারি, এবং জলবায়ুর নিয়ামক সমূহ কি কি, কোন কোন অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, সেইগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানলাম। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকো। ধন্যবাদ।
সকলকে আদাব জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা তড়িৎ উপাংশ, ব্যাটারির কার্যক্রম, তড়িৎ বিশ্লেষণ, প্রাত্যহিক জীবনে তড়িৎ প্রলেপনের গুরুত্ব ইত্যাদি সম্পর্কে জেনে নেব। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে বিভিন্ন প্রতীকের সাহায্যে তড়িৎ উপাংশ যন্ত্র প্রকাশ করা যায়, ব্যাটারি কিভাবে কাজ করে ও বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা কিভাবে তৈরি হয়। এবার আজকের ক্লাস থেকে আমরা যেগুলো জানতে পারব সেগুলো হলো বৈদ্যুতিক ক্ষমতার বিভিন্ন হিসাব সম্বন্ধে জানতে পারব, আইপিএস ইউপিএস সম্বন্ধে জানতে পারব, সিস্টেম লস এবং লোডশেডিং ব্যাখ্যা করতে পারব। তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস। এবার জেনে নেওয়া যাক তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা। কোন দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ প্রবাহ করে দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। আমরা আগে দেখেছি যে পরিবাহকের দুই পাশে ব্যাটারি সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, যেটাকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলি। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভেতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত করা হবে? তড়িৎ বিশ্লেষণের বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িৎ দ্রবটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত এবং ঋণাত্মক আয়নের প্রবাহ দিয়ে দ্রবণে বিদ্যুৎ প্রবাহ করা হয়। সকল অ্যাসিড, ক্ষার, কয়েকটি নিরপেক্ষ লবণ, অ্যাসিড মেশানো পানি ইত্যাদি তড়িৎ দ্রব বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন H2SO4, HNO3, CuSO4, AgNO3, NaOH ইত্যাদি। আমরা জানি স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রনের সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার সমান হয়ে থাকে। কোনো অণু, পরমাণু বা যৌগমূলকে যদি স্বাভাবিক সংখ্যার ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাহলে তাকে আয়ন বলে। ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে বলে ধনাত্মক আয়ন, আর যদি ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে তাকে বলে ঋণাত্মক আয়ন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্রব ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভাগ হয়ে যায়। একটু আগে উল্লেখ করা তড়িৎ দ্রবগুলো নিচে দেখানো উপায়ে আয়নে বিভক্ত হয়ে যাবে। H2SO4 থেকে 2H পজিটিভ প্লাস SO4 ডাবল নেগেটিভ, HNO3 থেকে H পজিটিভ প্লাস NO3 নেগেটিভ, CuSO4 থেকে Cu ডাবল পজিটিভ প্লাস SO4 ডাবল নেগেটিভ, AgNO3 থেকে Ag প্লাস প্লাস NO3 নেগেটিভ, NaOH থেকে Na পজিটিভ প্লাস OH নেগেটিভ। বিখ্যাত বিজ্ঞানী আরহেনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। তিনি দেখিয়েছিলেন অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় যৌগিক পদার্থকে তরলে দ্রবীভূত করলে সেগুলো আয়নায়িত হয়ে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধান বা চার্জ যুক্ত আয়নে ভাগ হয়ে যায়। আধান যুক্ত অবস্থায় আয়নগুলোর রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না, তবে চার্জহীন বা নিষ্ক্রিয় হলে এরা আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। তুতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা, ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন। তুতে বা কপার সালফেট পানিতে দ্রবীভূত করা হলো।
এবার এই দ্রবণটির মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে যদি এই পাত দুটির সঙ্গে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয় তবে যা হবে সেটিকে ব্যাখ্যা করা যায় এইভাবে। 1. তড়িৎ কোষ বা ব্যাটারি সংযুক্ত করা হলে আয়নের প্রবাহ শুরু হয়। 2. আমরা আগেই জানি যে কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে কপার এবং সালফেট আয়নে বিশ্লিষ্ট হয়। 3. এবার এই দ্রবণটির মধ্যে দুটি তামার পাত ডুবিয়ে যদি এই পাত দুটির সঙ্গে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয় তবে আয়নের প্রবাহ শুরু হবে। 4. কপারের ধনাত্মক 2 আয়ন ক্যাথড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে এবং নিস্তড়িত তামায় পরিণত হয়ে ক্যাথডে জমা হয়, ফলে ক্যাথডের ভর বৃদ্ধি পায়। 5. অন্যদিকে সালফেটের ধনাত্মক 2 আয়নগুলো অ্যানড দ্বারা আকৃষ্ট হয় এবং সেখানে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিস্তড়িত হয়। 6. নিস্তড়িত SO4 অ্যানড থেকে Cu গ্রহণ করে CuSO4 উৎপন্ন করে। 7. এই CuSO4 আবার দ্রবণে দ্রবীভূত হয়ে যায়, ফলে CuSO4 এর দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকে। অর্থাৎ দ্রবণ থেকে যে পরিমাণ Cu ক্যাথডে যাচ্ছে ঠিক সমপরিমাণ Cu অ্যানড থেকে দ্রবণে চলে যাচ্ছে, ফলে অ্যানডের ভর যতটুকু হ্রাস পায় ক্যাথডের ভর ততটুকুই বৃদ্ধি পায়। ইলেকট্রোড দুটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতু তৈরি হলে আগের মতন এবার ক্যাথডে তামার অণু জমা হবে, তবে CuSO4 অ্যানড থেকে Cu নিয়ে CuSO4 হতে পারবে না। এর ফলে দ্রবণের ঘনত্ব কমে যায়। সালফেটের ধনাত্মক 2 আয়নগুলো অ্যানড দ্বারা আকৃষ্ট হয় এবং সেখানে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিস্তড়িত হয়ে পানির সাথে বিক্রিয়া করে H2SO4 তৈরি করে। অক্সিজেন গ্যাস বুদবুদ হয়ে বেরিয়ে আসতে থাকে। প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ ইলেকট্রোলাইসিস ইন ডেইলি লাইফ। তড়িৎ প্রলেপন, ইলেকট্রোপ্লেটিং। সাধারণত কম দামি ধাতুর যেমন তামা, লোহা, ব্রোঞ্জের তৈরি জিনিসপত্রকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য বা সুন্দর দেখানোর জন্য সেগুলো উপর সোনা, রূপো ইত্যাদির প্রলেপ দেওয়া হয়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এই প্রলেপ দেওয়া হয় বলে একে তড়িৎ প্রলেপন বলে। যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হয় সেটিকে ক্যাথড ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়। যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটিকে অ্যানড হিসেবে ব্যবহার করা হয়। যে ধাতুর প্রলেপ দিতে হয় তার একটি লবণের দ্রবণ তড়িৎ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ মুদ্রণ, ইলেকট্রোটাইপিং। তড়িৎ প্রলেপের বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ, ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। এর জন্য মোমের ওপর সাধারণ হরফে লেখাটির ছাপ নেওয়া হয়, তার উপর কিছু গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে একে তড়িৎ পরিবাহী করা হয়। তারপর কপার সালফেট দ্রবণে এটি ক্যাথড পাত হিসেবে ডোবানো হয় এবং তামার পাতকে অ্যানড হিসেবে ব্যবহার করা হয়। এই অবস্থায় দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ চালালে মোমের ছাঁচের ওপর তামার প্রলেপ পড়ে। ধাতু নিষ্কাশন ও শোধন, এক্সট্রাকশন অ্যান্ড পিউরিফিকেশন অফ মেটালস। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন ও শোধন করা যায়। যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে সেটি অ্যানড হিসেবে ব্যবহার করা হয়। যে ধাতু নিষ্কাশন করতে হবে তার কোনো লবণের দ্রবণকে তড়িৎ দ্রাবক এবং তার ছোট একটি বিশুদ্ধ পাতকে ক্যাথড হিসেবে ব্যবহার করা হয়। এই অবস্থায় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশিত হয়ে ক্যাথডে সঞ্চিত হতে থাকবে। তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার। কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। কিলোওয়াট।
কোনো রোধ বা তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতাকে 1 ওয়াট বলে। বেশি তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হলে সেটিকে কিলোওয়াট বা মেগাওয়াটে প্রকাশ করা হয়। কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে 1 ওয়াট ঘন্টা বলে। অনেক সময় ওয়াট ঘন্টার পরিবর্তে কিলোওয়াট ঘন্টাও ব্যবহার করা হয়। 1 কিলোওয়াট ঘন্টা সমান 36 লাখ জুল। তড়িৎ ক্ষমতার হিসেব, ক্যালকুলেশন অফ ইলেকট্রিক পাওয়ার। কোন যন্ত্রের ক্ষমতা পি ওয়াট হলে এবং সেটি যদি আমরা টি ঘন্টা ব্যবহার করি তাহলে ব্যয়িত শক্তি ই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ওয়াট ঘন্টা। আমরা দেখেছি যে বাল্বের গায়ে ভি এবং ডাব্লিউ লেখা থাকে। কোন বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকলে বোঝায় যে 220 বিভব পার্থক্য বাল্বটিতে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এনার্জি সেভিং বাল্বের সুবিধা, অ্যাডভান্টেজ অফ এনার্জি সেভিং বাল্ব। সাধারণ বাল্বে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়। প্রযুক্তিগত উন্নতির কারণে গৃহস্থালির কাজে ব্যবহার করার জন্য এখন এনার্জি সেভিং বাল্ব খুব সহজলভ্য। এনার্জি সেভিং বাল্ব দু রকমের হতে পারে, সিএফএল বাল্ব এবং এলইডি বাল্ব। এনার্জি সেভিং বাল্বে 20 থেকে 80% সাশ্রয় হয় এবং এটি সাধারণ বাল্বের তুলনায় 3 থেকে 25 গুণ বেশি সময় টিকে থাকতে পারে। তড়িৎ শক্তির ব্যবহার, ইউজ অফ ইলেকট্রিক এনার্জি। আইপিএস এবং ইউপিএস। মূল বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার পর বিভিন্ন সাপ্লাই দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখার প্রক্রিয়া কত দ্রুত করা যায় তার উপর নির্ভর করে আইপিএস এবং ইউপিএস তৈরি করা হয়েছে। আইপিএস মোটামুটি অনেকক্ষণ যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে বলে আইপিএস বাসায় লাইট, ফ্যান চালানোর জন্য লাগে। ইউপিএস এর বিদ্যুৎ প্রবাহ করার ক্ষমতা কম, তাই সাধারণত কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির জন্য ইউপিএস লাগে, যেখানে প্রয়োজনীয় ফাইলগুলো সেভ করে নিয়ে কম্পিউটার বন্ধ করে দেওয়া হয়। এই ছবিতে আমরা আইপিএস এবং ইউপিএস এর কার্যপদ্ধতি দেখতে পাচ্ছি। মূল প্রবাহ চালু থাকলে আইপিএস এবং ইউপিএস এর ব্যাটারিগুলো চার্জ হতে থাকে। মূল বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি সার্কিটের সাথে সংযুক্ত হয়ে যায়। ব্যাটারি থেকে ডিসি পাওয়ার যায় বলে আগে ইনভার্টার দিয়ে এসি করে নিতে হয়। তড়িতের সিস্টেম লস। বিদ্যুৎ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয় কম হলেও তাদের মধ্যে এক ধরনের রোধ থাকে। এই রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে সবসময় তাপ উৎপন্ন হয় এবং সেটি বিদ্যুৎ শক্তির লস বা ক্ষয়। এই লসকে সিস্টেম লস বলে। লোডশেডিং। যখন কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা উৎপাদনের থেকে বেশি হয় তখন স্বাভাবিকভাবে সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ হতে পারে না। তখন বাধ্য হয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। এই প্রক্রিয়াকেই লোডশেডিং বলা হয়। আজকের ক্লাস থেকে আমরা যেগুলো জানতে পারলাম সেগুলো হলো বৈদ্যুতিক ক্ষমতা ও তার বিভিন্ন হিসাব কিভাবে সম্পন্ন হয়, আইপিএস ও ইউপিএস সম্বন্ধে জানতে পারলাম, সিস্টেম লস এবং লোডশেডিং এর ব্যাখ্যা বুঝতে পারলাম। এবার তোমাদের বাড়িতে করার জন্য একটু কাজ দিয়ে দিই, কয়েকটি প্রশ্ন দিই। 1 নম্বর, কোনটি অ্যামিটারের প্রতীক? ক নাকি খ?
অথবা গ অথবা ঘ। 2 নম্বর, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়া হয় লোহার উপর নিকেলের, দস্তার উপর লোহার, তামার উপর সোনার। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। 3 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রলেপন কি? এর ব্যবহারিক কিছু উদাহরণ দাও। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে সাবধানে থেকো। পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই অনেক ভালো থেকো। তোমাদের আজকের এই ক্লাসে যে সমস্ত বাড়ির কাজ দেওয়া হলো সেগুলো অবশ্যই সংশ্লিষ্ট সাবজেক্টের খাতায় লিখে রাখবে। বিদ্যালয় খুললে খাতাটি বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে মূল্যায়নের জন্য। এই মার্কস ধারাবাহিক মূল্যায়নে যোগ হবে। সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে জ্যামিতির উপপাদ্য প্রমাণ করতে হয়, আর সেই পদ্ধতির মাধ্যমে অধ্যায় 14 কিছু উপপাদ্য আমরা প্রমাণ করব। আসা যাক প্রমাণের ব্যাপারে। আজকের চ্যাপ্টারটা হচ্ছে অনুপাত ও সমানুপাতের ধর্ম এবং জ্যামিতিক সমানুপাতের উপর। তো দেখে নেওয়া যাক যে আমরা কোন উপপাদ্যগুলোকে আজকে ইউজ করতে হবে। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সেই সূত্রটাকে ব্যবহার করে আমরা কিছু অনুপাত এবং সমানুপাত সম্পর্কে আজকে আমরা জানবো। দুইটি ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা যদি সমান হয় এবং এদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর উভয়ের উচ্চতা হচ্ছে এইচ। যেহেতু তাদের উচ্চতা সমান, তাহলে আমরা এদের ক্ষেত্রফল ও ভূমির মধ্যে একটি সম্পর্ক দেখতে পাচ্ছি। সম্পর্কটা হচ্ছে যে আমরা যদি তাদের ক্ষেত্রফল বের করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে, যেখানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু এইচ, আর ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ইন্টু এইচ। এবার এদের যদি আমরা অনুপাত অর্থাৎ ভাগ করি, তো অনুপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাফ এ ইন্টু এইচ এবং হাফ ডি ইন্টু এইচ এর মধ্যে হাফ উভয় পক্ষ থেকে যদি আমরা বাদ করে দিই এবং এইচ যদি উভয় পক্ষে আমরা বাদ করে দিই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি বিসি অনুপাত ইএফ। বিসি অনুপাত ইএফ, তার মানে আমরা বুঝতে পারলাম যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা অনুপাত বের করি, তবে সেটা হচ্ছে তাদের ভূমির সমানুপাতিক। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল যা, তাদের ভূমি এ আর ভূমি ডি এর অনুপাত তা। আমরা যদি এ আর ডি না বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের ভূমি বিসি এবং ভূমি ইএফ এর অনুপাত হচ্ছে তা। পরবর্তীতে আমরা আরেকটা অনুপাত খেয়াল করি। দুইটি ত্রিভুজ ক্ষেত্রে যদি ভূমি সমান হয়, আগের ক্ষেত্রে কি ছিল? উচ্চতা সমান ছিল, এবার হচ্ছে ভূমি সমান। যদি ভূমি সমান হয়, সেক্ষেত্রে আমরা কি পাই? এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ভূমি সমান। ভূমি সমান বলতে বোঝানো হয়েছে যে বিসি আর ইএফ উভয়ের সমান, অর্থাৎ বিসির মানও বি এবং ইএফ এর মানও বি। তো আমরা যদি এদের ভূমির সাপেক্ষে করি, তাহলে কি দেখা যাবে? দেখা যাচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উপপাদ্যটাকে ব্যবহার করি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ
এবং হাফ ইন্টু বি ইন্টু কে। এবার যদি আমরা সমানুপাত বা অনুপাত করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ভাগ করি একটাকে একটা দিয়ে, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ও ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের ভাগফল হচ্ছে হাফ বি ইন্টু এইচ অনুপাত হাফ বি ইন্টু কে। এবার যদি উভয় পক্ষ থেকে আমরা হাফ বি কে বাতিল করে দিই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এইচ অনুপাত কে, এবং যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে এইচ হচ্ছে এপি এবং কে হচ্ছে ডিকিউ। তো সেক্ষেত্রে আমরা কি পেলাম? আমরা পেলাম যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতার সমানুপাতিক। কখন? যখন তাদের ভূমিগুলো সমান হবে। তো ওভারঅল সামারিটা হচ্ছে, যদি উচ্চতা সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজের ভাগফল হবে ভূমির অনুপাত, আর যদি ভূমি সমান হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে উচ্চতার অনুপাত। তো একটা একটার বিপরীত। যে কোনো গণিতের প্রমাণের ক্ষেত্রে যেমন সূত্র ব্যবহার করতে হয়, তো একইভাবে একটি উপপাদ্যকে প্রমাণ করার জন্য আরো কিছু উপপাদ্যের সহায়তা আমাদেরকে নিতে হয়। তার মানে উপপাদ্যের ক্ষেত্রে সূত্র বলতে আমরা অন্যান্য উপপাদ্যকে বুঝি। আমরা যদি যে কোনো একটা উপপাদ্য প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে ভিন্ন কিছু উপপাদ্যের সহায়তা আমাদেরকে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কোন কোন উপপাদ্যকে ব্যবহার করব? আমাদের এখনের টপিক হচ্ছে উপপাদ্য 28। এটাকে প্রমাণ করার জন্য আমরা কিছু উপপাদ্যের সাহায্য নিব। তো উপপাদ্যের 28 সাধারণ নির্বাচনটি হলো, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশ দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এটা ছিল সাধারণ নির্বাচন। তো এটাকে আমরা প্রমাণ করার জন্য ভিন্ন ভিন্ন কিছু উপপাদ্যের সাহায্য নিব। তো দেখা যাক আমরা কি করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, উপপাদ্য 28 চিত্রগুলো খেয়াল করো। এখানে চিত্র 1 এবং চিত্র 2 দেওয়া আছে। তো আমাদের সাধারণ নির্বাচন অনুসারে এখানে ত্রিভুজ এবিসি এ বিসি বাহুর সমান্তরাল, অর্থাৎ বিসি বাহুর সমান্তরাল ডি রেখাংশ, এই যে ডি রেখাংশ এবি এবং এসি বাহুদ্বয়কে, অথবা চিত্র 2 এ এদের বর্ধিতাংশকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। এটার ফলে আমাদের চারটি অংশ সৃষ্টি হয়েছে। একটি হলো এডি, আরেকটি হলো বিডি, আরেকটি হলো এই, আরেকটি হলো ইসি। একইভাবে চিত্র 2 তে আমরা খেয়াল করি এডি, এবি, এই এবং এসি। তো আমরা এবার কি করতে পারি? আমরা এক্ষেত্রে আমরা প্রমাণ করতে হবে যে এই ডি রেখা অঙ্কনের ফলে যে অংশগুলো উৎপন্ন হয়েছে, অর্থাৎ এডি এবং বিডি এর অনুপাত, অনুপাত বলতে আমরা ভাগফল বুঝি, এডি এর এবং বিডি এর অনুপাত হচ্ছে এই এবং ইসি এর অনুপাতের সমান। তো সোজাভাবে বললে আমরা বলতে পারি যে এডি ডিভাইডেড বাই বিডি ইকুয়াল টু এই ডিভাইডেড বাই ইসি। আর সমানুপাত বা অনুপাতের চিহ্ন দিয়ে বললে এডি টু ডিবি ইকুয়াল টু এই টু ইসি। তো এই প্রমাণটা করার জন্য আমাদেরকে একটি অঙ্কন করতে হবে। তো অঙ্কনের জন্য আমরা বি বিন্দু এবং ই বিন্দুকে যোগ করব এবং সি বিন্দু এবং ডি বিন্দুকে যোগ করব। চিত্র 2 এর ক্ষেত্রে আমরা একই কাজটি করব। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে উপপাদ্য প্রমাণ করার জন্য ভিন্ন উপপাদ্যের ব্যবহার। তো ক্লাসের শুরুতে আমরা যে দুটি উপপাদ্যের কথা আলোচনা করেছিলাম, সেগুলোকে আমরা এখন ব্যবহার করব। তার মধ্যে একটি ছিল যে দুটি ত্রিভুজের যদি উচ্চতা একই হয়, দুটি ত্রিভুজের যদি উচ্চতা একই হয়, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তাদের ভূমির অনুপাতের সমান। অর্থাৎ তাদের ক্ষেত্রফলকে যদি পরস্পর ভাগ করা হয়, তাহলে তাদের ভূমিদেরকেও পরস্পর কি করতে হবে? ভাগ করতে হবে। তো খেয়াল করো যে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই একই উচ্চতা বিশিষ্ট। এই চিত্রটাকে যদি তোমরা একটু ফ্লিপ করে বা রোটেট করে চিন্তা করো, তো রোটেট করে চিন্তা করলে তোমরা দেখতে পাবে যে এডিই এর শীর্ষবিন্দু ই এবং বিডিই এর শীর্ষবিন্দু ই। যদি এটাকে আমরা একটা ঘুরিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে উভয় ত্রিভুজের শীর্ষবিন্দু ই। তার মানে তাদের উচ্চতা কি? সমান। তারা কি উচ্চতা বিশিষ্ট? একই উচ্চতা বিশিষ্ট। তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ এডিই কে যদি ত্রিভুজ বিডিই দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে উপপাদ্যটা অনুসারে হচ্ছে যে তাদের ভূমির অনুপাতের সমান। এখানে এডিই এর ভূমিকে ধরা হয়েছে এডি এবং বিডিই এর ভূমিকে ধরা হয়েছে বিডি। তো চিত্র অনুসারে আমরা একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ সমূহের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক, এই উপপাদ্যটাকে আমরা এখানে ব্যবহার করেছি। এবার আমরা আগের পদ্ধতিটি আবার রিপিট করব। আগের পদ্ধতিটি রিপিট করলে দেখা যায় যে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ডিইসি একই উচ্চতা বিশিষ্ট। কিভাবে? এবার খেয়াল করো, তুমি যদি এদিক থেকে চিন্তা করো যে এডিই এর শীর্ষ যদি আমরা ডি ধরি, একইভাবে ডিইসি এর শীর্ষটাকে আমরা কি ধরছি? ডি ধরছি। তো যেহেতু তাদের উচ্চতা কি একই, সেক্ষেত্রে উপপাদ্যটি কি ছিল? দুটি ত্রিভুজের যদি উচ্চতা সমান হয়, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমি অনুপাতের সমান।
ক্ষেত্রফলের অনুপাত চিন্তা করলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফলকে যদি ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল দিয়ে কি করা হয়, ভাগ করা হয়, তাহলে তাদের ভূমির অনুপাত কি হবে, সমান হবে। এক্ষেত্রে ভূমিগুলো কি, এক্ষেত্রে ভূমি হচ্ছে এই এবং ভূমি হচ্ছে কি সি অথবা ইসি। তো আমরা সেটা লিখলাম যে একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ সমূহের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। অর্থাৎ আগের পদ্ধতিকে আমরা আবার ব্যবহার করলাম। শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটি উপপাদ্য ব্যবহার করব। সেটি হলো যে দুটি ত্রিভুজ যদি একই ভূমির উপর অবস্থিত হয় এবং তারা যদি দুটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করে, তবে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। খেয়াল করে দেখো যে ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি, এদের ক্ষেত্রে তারা উভয়ে ডি এর উপর অবস্থিত। যদিও আমরা উল্টো করে চিন্তা করছি, কিন্তু তারা উভয়ে ডি এর উপর অবস্থিত। এক্ষেত্রে আমরা ভূমি কাকে ধরবো, ডি ধরবো। এবং এই যে দুটি ত্রিভুজ, একটা হচ্ছে বিডিই আর একটা হচ্ছে ডিইসি, উভয়ে এক জোড়া সমান্তরাল রেখা অর্থাৎ ডিই এবং বিসি এর মধ্যে অবস্থিত। তো সেই জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ ডিইসি পরস্পর সমান, অর্থাৎ তাদের ক্ষেত্রফল পরস্পর সমান। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি সমান, তাহলে এডিই ত্রিভুজকে বিডিই ত্রিভুজ দিয়ে ভাগ করলে যা হবে, এডি ত্রিভুজকে ডিইসি দিয়ে ভাগ করলে কি হবে, তা হবে। কারণ তাদের ক্ষেত্রফল কি ছিল, সমান ছিল। শিক্ষার্থীরা, তো আগের ধাপগুলোতে আমরা শিখেছিলাম যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই এর অনুপাত যা, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ডিইসি এর অনুপাত তা, অর্থাৎ এটার বাম পক্ষ এটার বাম পক্ষের সমান। তো আমরা জানি যদি বাম পক্ষটা বাম পক্ষের সমান হয়, তাহলে ডান পক্ষটাও ডান পক্ষের সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডান পক্ষ যেটা ছিল অর্থাৎ এডি বাই ডিবি, সেটা এই বাই ইসির কি হবে, সমান হবে। যেহেতু আমার বাম পক্ষগুলো সমান, তো ডান পক্ষগুলো কি হবে, সমান হবে। তো ডান পক্ষগুলো আমরা এখানে লিখলাম যে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। আমরা জানি যে ভাগ করা আর অনুপাত হচ্ছে একই, যেহেতু উভয় পক্ষে ভাগ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে এডি অনুপাত ডিবি হচ্ছে এই অনুপাত ইসির সমান, এবং এটাই ছিল আমাদের প্রমাণ। তো ওভারঅল সামারিটা হচ্ছে যে একটা ত্রিভুজকে যদি একটা রেখা সমান্তরালে ছেদ করে, সেক্ষেত্রে তাদের যে অনুপাতগুলো পরস্পর সমান হবে। এবং এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজে ডি রেখা যেহেতু বিসি বাহু সমান্তরাল ভাবে ছেদ করেছে, তো এডি কে বিডি দিয়ে অথবা ডিবি দিয়ে ভাগ করলে যা হয়, এই কে ইসি অথবা সি দিয়ে ভাগ করলে তা হয়। এটাই ছিল আমাদের উপপাদ্য 28। শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো উপপাদ্য 29, যা উপপাদ্য 28 এর বিপরীত। উপপাদ্য 28 কি ছিল? উপপাদ্য 28 ছিল যদি সমান্তরালে ছেদ করে সেক্ষেত্রে অনুপাত সমান। আর উপপাদ্য 29 হচ্ছে যদি অনুপাত সমান হয় তাহলে রেখাগুলো সমান্তরাল হবে, অর্থাৎ একটা একটার বিপরীত। খেয়াল করো, কোন সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিত অংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে, তার মানে এখানে বলা আছে যে অনুপাতটা সমান, যদি সমানুপাতে বিভক্ত করে সেক্ষেত্রে রেখা দুটো অটোমেটিক্যালি সমান্তরাল হবে। এখানে আমরা আবার একই রকম দুটি চিত্র খেয়াল করি, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ এডিই। এডিই কিভাবে আসলো? আমরা যদি এবিসি কে বর্ধিত করি, অর্থাৎ এবি বাহুকে ডি পর্যন্ত এবং এসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি, সেই ক্ষেত্রে এডিই ত্রিভুজটি উৎপন্ন হবে। তো আমরা চিত্র 1 অথবা চিত্র 2 যে কোনো একটার মাধ্যমে আমরা প্রমাণটা করতে পারবো। তো ডি রেখাংশ অর্থাৎ এই রেখাটি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুদ্বয়কে অথবা এদের বর্ধিত অংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করেছে। এটা আমাদেরকে দেওয়া আছে যে এডি বাহুকে ডিবি বাহু দিয়ে ভাগ করলে যা হয়, এই বাহুকে ইসি বাহু দিয়ে ভাগ করলে তা হয়। এটা আমাদেরকে দেওয়া আছে। তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে বিসি রেখা এবং এই যে ডি রেখা, এরা অটোমেটিক্যালি সমান্তরাল হয়ে গেছে। তো এটার জন্য আমরা একটা কিছু অঙ্কন করব, আগেরটার মতোই। অঙ্কনটা কি ছিল? যে বি এবং ই বিন্দুকে যোগ করব এবং সি এবং ডি বিন্দুকে কি করব? যোগ করব। ফলে বি রেখা এবং সিডি রেখা কি হবে? উৎপন্ন হবে। শিক্ষার্থীরা, এবার প্রমাণ করা যায়। তো তোমরা উপপাদ্য 28 কে খেয়াল করো। সেক্ষেত্রে আমরা যা করেছিলাম এখানে আমরা অ্যাকুরেটলি তাই করব। আমরা উপপাদ্য 28 কি করেছিলাম? যে দুটি ত্রিভুজের অনুপাত, কিসের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত। তাদের কিসের সমান? তাদের ভূমির অনুপাতের সমান। তো এবার খেয়াল করো, একই জিনিসটা যদি আমরা রিপিট করি, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই
কে যদি আমরা চিন্তা করি তাহলে এডিই এবং বিডিই এর ভাগফল মানে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তাদের ভূমি এডি কে ভূমি বিডি দিয়ে ভাগ করলে যা হয় তার সমান। একইভাবে যদি আমরা চিন্তা করি এ পাশ থেকে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফলকে যদি আমরা ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করি সেটা হবে তাদের ভূমির অনুপাতের সমান। এখানে ভূমিগুলো কি, এখানে ভূমি হচ্ছে এই এবং আরেকটি ভূমি হচ্ছে কি ইসি। তো আমরা এখানে লিখলাম যে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই এর অনুপাত হচ্ছে এডি এবং বিডি এর ভাগফলের সমান। একইভাবে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ডিইসি এর অনুপাত হচ্ছে এই অনুপাত ইসি এর সমান। সাইড নোটটা কি ছিল? সাইড নোটটা ছিল দুটি ত্রিভুজ যদি একই উচ্চতা বিশিষ্ট হয়, বাম পাশ থেকে যদি আমরা চিন্তা করি এডিই ত্রিভুজ আর বিডিই ত্রিভুজ একই বিন্দু ইতে মিলিত হয়েছে, অর্থাৎ তাদের উচ্চতা হচ্ছে ই এর সাপেক্ষে। আর যদি ডান পাশ থেকে চিন্তা করি ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিডিই ডি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ তাদের উচ্চতা হচ্ছে কার সাপেক্ষে? বি বিন্দুর সাপেক্ষে। এই জন্যই আমরা এই উপপাদ্যগুলো ব্যবহার করতে পেরেছি। শিক্ষার্থীরা, আমাদের শিকারে কি দেওয়া ছিল বা আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এডি অনুপাত ডিবি হচ্ছে এই অনুপাত ইসির সমান। অনুপাত আর ভাগফল একই কথা, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এডি কে ডিবি দিয়ে ভাগ করলে যা হয় এই কে ইসি দিয়ে ভাগ করলে তা হয়, অর্থাৎ এটা আর এটা আমাদেরকে দেওয়া ছিল, যেটাকে আমরা শিকার বলি। আচ্ছা, তো একটু আগে যে ধাপগুলো আমরা প্রমাণ করলাম সেই ধাপগুলো অনুসারে আমরা পেয়েছিলাম যে এডি কে ডিবি দিয়ে ভাগ করলে হচ্ছে এই অনুপাতের সমান, অর্থাৎ ত্রিভুজ এডি ডিভাইড বাই বিডি এর সমান, এবং এই কে ইসি দিয়ে ভাগ করলে হচ্ছে ত্রিভুজ এডি এবং ত্রিভুজ ডিসি এর অনুপাতের সমান। তো সেটাকে যদি আমরা চিন্তা করি, যেহেতু এডি বাই ডিবি এই বাই ইসির সমান, অর্থাৎ এটার বামপক্ষ এটার বামপক্ষের সমান, সেক্ষেত্রে এই ডান পক্ষগুলো কিন্তু কি হবে? সমান হবে। তো ডান পক্ষগুলো আমরা কি পাচ্ছি? ডান পক্ষগুলো হচ্ছে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডি এর অনুপাত হচ্ছে আবার ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ডিসি অনুপাত। তো তাহলে আমরা লিখতে পারি যে ধাপ 3, অর্থাৎ ত্রিভুজ এডিই কে ত্রিভুজ বিডিই দিয়ে ভাগ করলে যা হয় ত্রিভুজ এডিই কে ত্রিভুজ ডিসি ভাগ করলে তা হয়। তো উভয় ক্ষেত্রে তোমরা খেয়াল করো উপরে কে আছে? উপরে ত্রিভুজ এডিই, অর্থাৎ এটার লবের সমান। যেহেতু এরা পরস্পর সমান, এদের হরগুলোকে কি হতে হবে? সমান হতে হবে। আমি আবার বলছি, যেহেতু তোমরা খেয়াল করো এখানেও ত্রিভুজ এডিই এবং এখানেও ত্রিভুজ এডিই কিসের মধ্যে? লবের মধ্যে। তো হরের মধ্যে যে ত্রিভুজগুলো আছে অর্থাৎ বিডিই এবং ডিইসি এরাও পরস্পর কি হতে হবে? সমান হতে হবে। তো আমরা লিখলাম সুতরাং ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি সমান। এবার শেষ ধাপ। শিক্ষার্থীরা, আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে ত্রিভুজ বিডিই হচ্ছে ত্রিভুজ ডিইসি এর সমান। যেহেতু এরা সমান, এখন চিত্রে একটু খেয়াল করি, বিডিই ত্রিভুজ আর ডিইসি ত্রিভুজ একই ভূমি ডি এর উপর অবস্থিত। কোথায় অবস্থিত? একই ভূমি ডি এর উপর অবস্থিত। এখন আমরা উপপাদ্য 28 যেটা প্রমাণ করেছিলাম, কি প্রমাণ করেছিলাম? যে দুটি ত্রিভুজ যদি একই ভূমির উপর অবস্থিত হয়, দুটি ত্রিভুজ যদি একই ভূমির উপর অবস্থিত হয় এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হয় তবে তাদের ক্ষেত্রফল সমান। এবার একটু বিপরীত ভাবে বলি, যেহেতু ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি পরস্পর সমান এবং তাদের ভূমি একই অর্থাৎ ভূমি ডি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা ডি এবং বিসি যে দুটি রেখার মধ্যে অবস্থিত, এই রেখা দুটো পরস্পর সমান্তরাল। কারণ যদি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় এবং ভূমি যদি একই হয় এবং তারা যদি ভূমির একই পাশে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডি রেখা এবং বিসি রেখা সমান্তরাল। ব্যাপারটা আমরা আবার এক্সপ্লেইন করি। ব্যাপারটা হলো যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয় এবং তারা যদি একই ভূমির উপর অবস্থিত হয় এবং তারা যদি একই পাশে থাকে, তবে যে রেখা দুটোর মধ্যে তারা অবস্থিত এবং এই চিত্র অনুসারে একটা হচ্ছে ডি রেখা, একটা হচ্ছে বিসি রেখা, এই ডি রেখা এবং বিসি রেখা পরস্পর কি হতে হবে? সমান্তরাল হতে হবে। তো আমাদের উপপাদ্য 29 প্রমাণটা ছিল এটাই, যে বিসি এবং ডি অথবা ডি এবং বিসি কে কি করতে হবে? সমান্তরাল প্রমাণ করতে হবে। তো সমান্তরাল প্রমাণ করার জন্য আমরা এই পদ্ধতিটি অবলম্বন করেছি। শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসে আমরা যা শিখলাম তা হলো এই চিত্রগুলোর সাপেক্ষে যদি এক বিসি সমান্তরাল ডি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এডি অনুপাত ডিবি হচ্ছে এই অনুপাত ইসির সমান। একইভাবে যদি আমরা উল্টো ভাবে চিন্তা করি, যদি এডি অনুপাত ডিবি ইকুয়াল টু এই অনুপাত ইসি হয়, সেক্ষেত্রে বিসি রেখা এবং ডি রেখা সমান্তরাল হবে।
শিক্ষার্থীরা, আজকে ক্লাসের উপর ভিত্তি করে তোমাদেরকে দুটো বাড়ির কাজ দেওয়া হলো। একটি হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এক্স রেখাস্থ একটি বিন্দু প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ এওসি এর অনুপাত যা বিএক্স বাহু এবং এক্সি বাহুর অনুপাতও তা। তো এই উপপাদ্যটাকে প্রমাণ করার জন্য আমরা আজকে যে উপপাদ্যগুলো শিখেছি সেগুলোকে ব্যবহার করতে হবে, এবং সেগুলো যদি আমরা পারফেক্টলি ব্যবহার করতে পারি আমরা এই উপপাদ্য এক্সট্রাটাকে সলভ করতে পারব। আরেকটি হলো প্রমাণ করো যে কতগুলো পরস্পর সমান্তর সরলরেখাকে দুইটি সরলরেখা ছেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। এক্ষেত্রে আমরা যে সমানুপাতের বেসিক গুলো শিখেছি ওটার উপর ভিত্তি করে আমরা এই উপপাদ্যটাকে সমাধান করতে পারবো। সো ওভারঅল উপপাদ্যের ক্ষেত্রে তোমাদের প্রতি একটাই অ্যাডভাইস যে উপপাদ্য প্রমাণ করার জন্য তোমরা সবসময় খেয়াল রাখবে যে অন্যান্য উপপাদ্যগুলো আমরা ব্যবহার করব সেগুলো পারফেক্টলি ব্যবহার করতে। তার মানে তুমি যদি অন্যান্য উপপাদ্যগুলোকে পারফেক্টলি ব্যবহার করতে পারো তাহলে যে কোনো উপপাদ্য তুমি সহজে সমাধান করতে পারবে। সেক্ষেত্রে আমাদের স্টেপগুলো একটার পর একটা আমরা যদি সাজাতে পারি তাহলে আমাদের কাছে আর কখনো উপপাদ্য কঠিন লাগবে না। শিক্ষার্থীরা, এই এইচডব্লিউ গুলো তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষকের কাছে সেটি অবশ্যই সাবমিট করবে এবং তারা এটি মূল্যায়ন করবেন। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। ভয়ের বার্তা পৌঁছে দেন। বঙ্গবন্ধুর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 1972-এর 14 এপ্রিল পর্যন্ত
বকেয়া ও সুদ সহ কৃষি জমির সকল খাজনা মওকুফ করা হয়। ভূমিহীন কৃষকদের অবস্থার কথা ভেবে বঙ্গবন্ধু তাদের মধ্যে খাস জমি বন্টন করেন। লবণ কর প্রত্যাহার করে নেওয়া হয়। কোথায় তিনি নেই, বঙ্গবন্ধু মিশে আছেন মানুষের